আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। সো আজকে হচ্ছে আমরা ফাইন্যান্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে পড়ব। সো দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে কি? অর্থায়ন মানে আমরা জানি যে ফাইন্যান্স মানে হচ্ছে অর্থায়ন। অর্থায়ন মানে হচ্ছে কি? বিভিন্ন সোর্স থেকে অর্থ বা টাকা পয়সা কি করা? ম্যানেজ করা। ওকে? সো এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে হচ্ছে যে দীর্ঘমেয়াদের জন্য বা বড় কোনো মেয়াদি সোর্স থেকে বা জায়গা থেকে অর্থায়ন করা। ওকে? সো এক্ষেত্রে আমরা হচ্ছে কি আজকের পুরো ক্লাসটাই হবে কি দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে কি, মানে বড় বড় সেক্টর থেকে বা বড় মেয়াদের বা বড় অ্যামাউন্টের অর্থ ম্যানেজ করা। ওকে? সো ফার্স্টে যেটা আসে যে কি দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে যে জিনিসটা আসে সেটা কি হয়, 5 বা 7 বছরের বেশি সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। মানে তুমি 5 বা 7 বছরের জন্য বা একটা বড় টাইম ফ্রেমের জন্য তুমি যখন টাকাটা ম্যানেজ করে আনবা সেটা কি হবে, দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে পড়বে। দীর্ঘকালীন সময়ের জন্য যে তহবিল বা ঋণ সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। বা দীর্ঘকালীন সময়ের জন্য যখন তুমি কি তহবিল গঠন করো বা টাকা ম্যানেজ করে আনো অথবা তুমি ঋণ নাও, লোন নাও, তখন সেটা কি হয়ে যাবে, দীর্ঘমেয়াদী অর্থায়ন হয়ে যাবে। প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি কেনার জন্য দীর্ঘমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয়ে থাকে। সো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য অথবা বড় কোনো ইনভেস্টমেন্টের জন্য কি দীর্ঘমেয়াদী অর্থায়নটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার আসি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসসমূহ সম্পর্কে। তো উৎসসমূহগুলো কি কি, মানে কেমন হতে পারে, যে তুমি তো মনে করো ইকুইটি হতে পারে অথবা কি লায়াবিলিটি হতে পারে অথবা নিজের টাকা হতে পারে। সো আমরা বিভিন্ন উৎস সম্পর্কে এখন পরিচয় হই। সো অভ্যন্তরীণ উৎস হতে পারে বা ইন্টারনাল সোর্স হতে পারে, যে কি মানে অভ্যন্তরীণ সোর্সের মধ্যে কি কি আসে, যে উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন। অভ্যন্তরীণ সোর্স মানে হচ্ছে যে তোমার বাইরের কোনো পক্ষ থাকবে না, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অথবা মালিকের নিজস্ব অর্থ। এই এই দুইটার মধ্যে এই দুইটার ক্যাটাগরি কি হয়ে থাকে, অভ্যন্তরীণ হয়ে থাকে। অভ্যন্তরীণ কি, অভ্যন্তরীণ কোনো একটা সোর্স থেকে বড় রকমের একটা অ্যামাউন্ট যদি সে বের করতে পারে বা ম্যানেজ করতে পারে সেটা কি দীর্ঘমেয়াদী অর্থায়ন হিসেবে কি হবে, যুক্ত হবে। সো অভ্যন্তরীণ উৎসসমূহের মধ্যে আসে কি উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন। মনে করো যারা উদ্যোক্তা আছে, ধরো হচ্ছে ফার্স্টেই 3 জন মিলে একটা বিজনেস শুরু করছে, 3 জন মিলে শুরু করছে, সেটা অনেক বড় হয়েছে পরে, বাট স্টিল উদ্যোক্তা মানে হচ্ছে যে ব্যবসাটা গঠন করার উদ্যোগ নিয়েছিল, ঠিক আছে, মানে ফার্স্ট ইনিশিয়েটিভ নিয়েছিল। তো তারা কি উদ্যোক্তাদের নিজস্ব মূলধন হতে পারে, যে তাদের নিজের পকেট থেকে বা বাপ দাদার সম্পত্তি হতে পারে অথবা নিজে ব্যবসা ট্যাবসা করে অনেক টাকা জমাইছে সেই সম্পদ হতে পারে, অথবা চাকরি বাকরি করে সেই সম্পদ হতে পারে, মানে নিজের পকেটের টাকা যেটাকে বলে বা নিজের ব্যাংক ব্যালেন্স যেটাকে বলে সেটা কি উদ্যোক্তার প্রাথমিক মূলধন হতে পারে কি একটি অভ্যন্তরীণ উৎস। এবার আসি সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা এটা হচ্ছে কর্পোরেশনের ক্ষেত্রে লাগে বা একটা কোম্পানি প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রফিট করে, রাইট। এই প্রফিট থেকে কোম্পানি কি করে ডিভিডেন্ড দেয় বা লভ্যাংশ দেয় অথবা সুদ দেয়, রাইট। সো সুদ দেয়, আবার হচ্ছে কি ঋণ পরিশোধ করে। এখন এই যে মুনাফার কিছু অংশ আবার সংরক্ষণ করে রাখে পরবর্তী ইউজের জন্য, বা পরবর্তী কোনো দুর্ঘটনা দেখা দিলে অথবা কোনো ধরনের প্রয়োজন পড়লে সেখানে যাতে সে কী করতে পারে, এটা ইনভেস্ট করতে পারে, অথবা বিপদ আপদের জন্য যেটা লাগে আর কি, আমরা টাকা সেভিং করি, এটাই এই ব্যাপারটা আসলে সংরক্ষিত মুনাফা বা রিটেইনড আর্নিংস। তো সংরক্ষিত মুনাফা কয়েক রকমের হতে পারে। ফার্স্টে আজকে সাধারণ সঞ্চিতি, মানে বেসিক সঞ্চিতি, যে মুনাফা থেকে একটা অংশ জাস্ট বেসিক্যালি কী করা হচ্ছে, সঞ্চয় করা হচ্ছে। সো এটাকে বলে জেনারেল রিজার্ভ বলে, যে যেই প্রফিটটা হচ্ছে এই প্রফিটের পুরো টাকাটা ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে না দিয়ে কিছু অংশ আলাদা করে রাখতেছে একটা অ্যাকাউন্টে বা একটা তহবিল গঠন করতেছে। এবার আসি লভ্যাংশ সমতাকরণ তহবিল বা ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ডটা হচ্ছে এমন, ধরো একটা কোম্পানি গঠন করা হলো, গঠন করার পরে মনে করো পুরো টাকাটা লভ্যাংশ হিসেবে না দিয়ে কিছু টাকাটা এই ফান্ডের আন্ডারে রাখা হয়েছে, যাতে মনে করো 5 বছর পর্যন্ত কি হয়েছে, কোম্পানি ভালো ভালো সবাইকে ডিভিডেন্ড দিতে পারতেছে। ওকে, সো মনে করো প্রফিটের 70% সে প্রফিটের 70% সে ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে, বাকি 30% সে কি করতেছে, এই তহবিলের আন্ডারে রাখতেছে। ওকে, সো 5 বছর পর্যন্ত সে মনে করো সেই কোম্পানি মনে করো ডিভিডেন্ড দিতে পারতেছে, বাট বাই চান্স 6তম বছরে যে কোম্পানি লস করছে। এখন যখন কোম্পানি লস করছে তখন কি মানে ইউজুয়ালি কি হয়, কোম্পানি লস করলেও ধরো পরবর্তী বছর আবার প্রফিট করতে পারে, অথবা ধরো পরপর 2 বছর লস করতেছে। এখন যারা শেয়ার হোল্ডার তাদের লভ্যাংশটা তো দিতে হবে।
আবার সাধারণ শেয়ার হলে সাধারণত লভ্যাংশ দেওয়া লাগে না, কিন্তু কিন্তু অগ্রাধিকার হলে শেয়ার লভ্যাংশ দেওয়া লাগে। আবার কোম্পানির রেপুটেশন ধরে রাখার জন্য সাধারণ শেয়ার হোল্ডারদেরকেও কি করতে হয়, লভ্যাংশ দিতে হয়। সেক্ষেত্রে যাতে ওই 2 বছর তাদেরকে লভ্যাংশ দিতে পারে, তাহলে সেই জন্যই কি এই ফান্ডটা গঠন করা হয়। এই ফান্ডের মাধ্যমে কি করে, যে যখন 5 বছর পর্যন্ত আস্তে আস্তে একটু করে টাকা জমাইছে, এখন যেই বছর ক্ষতি হয়ে গেছে, যে বছর তারা কোনো লভ্যাংশ দিতে পারতেছে না, তখন এই ফান্ড থেকে টাকা তুলে তাদের লভ্যাংশটা কি করা হয়, দেওয়া হয়। এবার আসি নিমজ্জিত তহবিল। নিমজ্জিত তহবিল বা সিঙ্কিং ফান্ড। সো সিঙ্কিং ফান্ড সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো, বাট আপাতত বলি যে সিঙ্কিং ফান্ডটা গঠন করা হয় যাতে পরবর্তীতে ওই কোম্পানি যে শেয়ারগুলো সে বিক্রি করছে, হ্যাঁ, সেই শেয়ারগুলো যাতে আবার নিজে কিনে ফেলতে পারে, নিজের শেয়ার যেগুলো বাজারে ছেড়ে রাখছে ওগুলো যাতে আবার কিনে নিয়ে আসতে পারে। অথবা মনে করো সে হচ্ছে বাজারে বন্ড ছাড়ছে, অথবা সে একটা ঋণ নিছিল, কি হয়েছে, একটা ঋণ নিছে, ঋণ নেওয়ার কারণে তার তো প্রতি মাসে মাসে সুদ দিতে হচ্ছে, রাইট। এখন এই জিনিসটা এড়ায় যাওয়ার জন্য এই সিঙ্কিং ফান্ডটা গঠন করা হয়, বা মুনাফার একটা অংশ একটু করে জমানো হয়। যখন নিমজ্জিত তহবিল বা সিঙ্কিং ফান্ডটা একদম মজবুত হয়ে যায়, অনেক বড় অ্যামাউন্ট হয়ে যায়, তখন যে টাকাটাতে সে ঋণ নিছিল সেই পুরো টাকাটা সে কী করে দেয়, পরিশোধ করে দেয়। যদি পরিশোধ করে দেয় তাহলে কি হচ্ছে, ফার্স্ট অফ অল ঋণটা পরিশোধ হয়ে গেল, সেকেন্ড অফ অল তাকে প্রতি বছর বা প্রতি মাসে মাসে একটা বড় অঙ্কের ঋণ দিতে হয় না বা সুদ দিতে হয় না। আচ্ছা, এবার হচ্ছে শ্রমিকদের ক্ষতিপূরণ বা কল্যাণ তহবিল। সরি, শ্রমিকদের ক্ষতিপূরণ ও কল্যাণ তহবিল। শ্রমিকদের ক্ষতিপূরণ কি হতে পারে, যে ধরো কোনো ধরনের পঙ্গুত্ব হতে পারে, বা কোনো ধরনের আর্থিক ক্ষতি হতে পারে, বা কোনো ধরনের স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে, ঠিক আছে। এই সকল ক্ষেত্রে কি শ্রমিকদের যাতে ক্ষতিপূরণ দিতে পারে সেই জন্য ফান্ড গঠন করা হয়, মানে মুনাফার একটা অংশকে এই ফান্ডে রাখা হয়। কল্যাণ তহবিল হতে পারে, মনে করো যারা হচ্ছে কর্মীরা আছে, কর্মীদের হচ্ছে পারিবারিক কল্যাণ হতে পারে, নিজের যদি একটু থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে, কোম্পানি যদি করে দিতে পারে, সেই জন্য কি এই কল্যাণ তহবিলটা করা হয়ে থাকে, বা বোনাস দিতে পারে। লাভ লোকসান হিসাবের ক্রেডিট জার। লাভ লোকসান হিসাবের ক্রেডিট জার মানে হচ্ছে, মনে করো লাভ লোকসান হিসাব মানে, যদি লাভ লোকসান হিসাবটা কেমন হয়ে থাকে, ডেবিট মানে হচ্ছে কি ব্যয়, রাইট, আর ক্রেডিট মানে হচ্ছে কি আয়, তাই না, আয় আর ব্যয়। সো তোমার যখন ব্যয় থেকে আয় বেশি হবে তখনই কি হবে, তোমার ক্রেডিট ব্যালেন্স থাকবে। যখন তোমার ক্রেডিট ব্যালেন্স থাকবে তার মানে কি তোমার আয় বেশি। তোমার যদি আয় বেশি হয় তাহলে কি এই যে এক্সট্রা টাকাটা আছে ওটা কি হতে পারে, তোমার সংরক্ষিত মুনাফার মধ্যে পড়তে পারে, অথবা কি এটা তোমার তহবিল হিসেবে তুমি কাজে লাগাইতে পারো। ওকে, আচ্ছা, এবার সে বাহ্যিক উৎস সমূহ, মানে বাইরের যে উৎসগুলা। ফার্স্টে যেটা আসে কি অপ্রাতিষ্ঠানিক উৎস, তারপরে আসে প্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস যেগুলো হয়ে থাকে, যে সাধারণ শেয়ার মূলধন। সাধারণ শেয়ার মূলধন বলতে যে তুমি একটা কোম্পানি দিছো, তুমি কোম্পানি দেওয়ার পরে তোমার নিজের পকেট দিছো, সংরক্ষিত তহবিল হিসেবে ব্যবহার করছো, অথবা তুমি জনগণ থেকে টাকা নিতে পারো, কিসের মাধ্যমে, শেয়ার বিক্রির মাধ্যমে। সো সাধারণ শেয়ার সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানবো। আপাতত বুঝে নাও যে কি শেয়ার মূলধন বিক্রির মাধ্যমে কি আমি টাকা বা অর্থ করতে পারি। শেয়ার হচ্ছে কি একটা মূলধনের বড় অংশের ছোট অংশ। ওকে, মনে করো তুমি 1 কোটি টাকা, তোমার হচ্ছে 1 কোটি টাকা প্রয়োজন, তোমার 1 কোটি টাকা প্রয়োজন। এখন 1 কোটি টাকার তুমি অনেকগুলো শেয়ার বানাইছো, প্রত্যেকটা শেয়ার ধরো 10 টাকা করে। সো প্রত্যেকটা পার্ট 10 টাকা করে, এরকম কি অনেকগুলো শেয়ার, এগুলো সবগুলো একসাথে করলে কত হবে, 1 কোটি টাকা। সো এই যে 10 টাকার শেয়ার, এগুলো তুমি কিনতে পারো, আমি কিনতে পারি, কেউ হচ্ছে 10 টাকার 5টা শেয়ার কিনতে পারে, কেউ 10 টাকার 5,000টা শেয়ার কিনতে পারে। এমন করে কি মার্কেটে শেয়ার বিক্রি করে। শেয়ার বিক্রির মাধ্যমে তুমি যখন এই 10 টাকার শেয়ার কিনবা, তুমি যখন 10 টাকাটা পরিশোধ করবা, তখন তুমি কি তুমি কোম্পানির শেয়ারের মালিক হলা, কিন্তু তোমার 10 টাকাটা কার কাছে যাবে, কোম্পানির কাছে যাবে। সো এই যে এরকম 10 টাকা করে কোম্পানি বিরাট একটা অ্যামাউন্ট কি করে তহবিল হিসেবে গ্রহণ করে, সেটা পরে ইনভেস্ট করে অথবা কাজে লাগায়। এবার সে অগ্রাধিকার শেয়ার মূলধন। সাধারণ শেয়ার মূলধনের ক্ষেত্রে যেটা হয়, যে তুমি যেহেতু কোম্পানিতে টাকা ইনভেস্ট করছো, কোম্পানি তোমাকে লভ্যাংশ দিবে, কিন্তু কত পার্সেন্ট হারে লভ্যাংশ দিবে সাধারণ শেয়ারের ক্ষেত্রে সেটা নির্ধারিত থাকে না। তোমাকে বেশি হারে লভ্যাংশ দিতে পারে, তোমাকে কোনো বছর লভ্যাংশ নাও দিতে পারে, কোনো বছর কম লভ্যাংশ দিতে পারে, কোনো বছর অনেক বেশি লভ্যাংশ দিতে পারে। আর অগ্রাধিকার শেয়ার হচ্ছে কাইন্ড অফ হাইব্রিড। এটার মধ্যে কি হয়, যে তুমি টাকা ইনভেস্ট করছো, তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দিবে, ধরো 20% অথবা কি 10%, তোমাকে প্রতি মাসে বা প্রতি বছর কি এই 10% হারে কি দিয়ে যাবে, মানে আজীবন, বা তুমি যতদিন পর্যন্ত শেয়ারটা তোমার রয়ে গেছে কোম্পানিতে ততদিন পর্যন্ত কি তুমি 10% হারে সুদ লভ্যাংশ পাবা। বন্ড বা ঋণপত্র হচ্ছে, তুমি কোম্পানি যখন বন্ড বিক্রি করে, বন্ড হচ্ছে একটা পত্র বা একটা ডকুমেন্ট। কোম্পানি কি করে, বন্ড বিক্রি করার মাধ্যমে যে বন্ডটা কিনবে সে কি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কোম্পানিকে দিবে।
সেই কোম্পানিকে যে টাকাটা দিবে সেটা ঋণ হিসেবে দিবে। ওকে, সো বন্ড হচ্ছে কি একটা ঋণের দলিল। ওকে, সো এই ক্ষেত্রে তাদেরকে কি দিবে, প্রতি মাসে মাসে সুদ দিতে হবে, এরপরে মেয়াদ শেষে তাকে কি এই পুরো বন্ডের বা যেই টাকাটা ঋণ নিছে ঋণের টাকাটাও কি করতে হবে, তাকে দিয়ে দিতে হবে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত সামনে পড়বো। আচ্ছা, এবার আসি প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসগুলো কি হতে পারে, সে বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা নিতে পারে। ওকে, বাণিজ্যিক ব্যাংক থেকে সে ঋণ নিতে পারে, বিনিয়োগ ব্যাংক থেকে, বা ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো অনেক অনেক ভূমিকা রাখে এক্ষেত্রে। ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো কি করে, বড় বড় খাতে কি করে বিনিয়োগ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক ইউজুয়ালি দীর্ঘমেয়াদী তহবিল দেয় না বা দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে না। তো ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো কি দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। আবার বীমা কোম্পানি হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তারা নিতে পারে। অবলেখক, অবলেখক হচ্ছে কি যারা তোমার মনে করো তুমি হচ্ছে একটা নতুন কোম্পানি দিবা, এখন তুমি কোম্পানি দিবা কিন্তু তুমি এতটা এক্সপিরিয়েন্স না, অথবা কি তুমি হচ্ছে কি মানে তুমি হচ্ছে খুব এক্সপার্ট না, তুমি মোটামুটি নলেজেবল, বাট কি যারা তা তোমার থেকেও কি অনেক বড় বড় এক্সপার্ট আছে, ওই এক্সপার্টটাই বেশি, এক্সপার্টরাই কি বেশি এক্ষেত্রে কি অবলেখক হিসেবে কাজ করে। মানে তোমার ধরো 10,000টা শেয়ার আছে, তুমি ধরো নতুন করে 10,000টা শেয়ার বিক্রি করবা, 10,000টা শেয়ার বিক্রি করবা, তোমার হয়ে অবলেখক কি করে দিবে, শেয়ারগুলো বিক্রি করে দিবে। উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান বা ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশনসগুলো কি করে থাকে, ফাইন্যান্সিংয়ে হেল্প করে থাকে বা বড় ধরনের তহবিল দিয়ে থাকে। ইজারা কোম্পানি হতে পারে, ইজারা কোম্পানি কি করে থাকে, যে তোমার তোমার কোনো সম্পত্তি, তোমার তোমার কোনো মনে একটা ল্যান্ড দরকার, ঠিক আছে, বা একটা জমি দরকার নতুন ইনফ্রাস্ট্রাকচার গঠন করার জন্য, সেক্ষেত্রে ইজারা কোম্পানি তোমাকে কি করতে পারে, ওই জমিটা লিজ দিতে পারে বা লিজিং বা ইজারা দিতে পারে বা ধার দিতে পারে কয়েক 1 বছর, 20 বছর, 30 বছরের জন্য। ওকে, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যেমন স্পেশালাইজড কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, তারাও কি এই ধরনের ঋণ বা তহবিলের যোগান দিয়ে থাকে। আচ্ছা, এবার কিছু কিছু স্পেশাল ইনস্টিটিউট সম্পর্কে আমরা এখন পড়বো, যারা কি তোমাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন দিতে হেল্প করবে। তো ফার্স্টে যদি দেখি যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সিং কর্পোরেশন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সিং কর্পোরেশন, এই নামটা শুনে তুমি বুঝতে পারতেছো যে এই ধরনের কর্পোরেশন সাধারণত কি গৃহ নির্মাণের কার্যক্রমের জন্য কি দিয়ে থাকবে, ঋণ প্রদান করে থাকবে। তুমি তাদের থেকে ঋণ নিবা, ঋণ নিয়ে তুমি বিল্ডিংটা দাঁড় করাবা, তারপর তুমি আস্তে আস্তে ঋণটা পরিশোধ করবে, প্লাস কি ইনস্টলমেন্টের থ্রুতে বা সুদের মাধ্যমে সুদ সহ আসল পরিশোধ করে দিবা। বাংলাদেশ কৃষি ব্যাংক বা বিকেবি, এটি ফসল উৎপাদন, উদ্যান বা বাগান তৈরির কাজ, বনসম্পদ আহরণ, প্রক্রিয়াকরণ, মৎস্য পালনের নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কি দিয়ে থাকে, ঋণ সুযোগ প্রদান করে থাকে। দীর্ঘমেয়াদী অর্থায়ন যে শুধুমাত্র কোম্পানির জন্যই লাগে এমন না। তুমি একটা ধরো একটা মানুষ একটা ফসলি জমি আবাদ করবে, সেখানে ফসল ফলাবে, গবাদি পশু কিনবে, এটাতে অনেক বড় একটা অ্যামাউন্ট দরকার পড়ে, ঠিক আছে। সো এগুলোও কি দীর্ঘমেয়াদী তহবিলের মধ্যে পড়ে। সেক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক এই ধরনের ঋণ সুবিধা দিয়ে থাকে। আচ্ছা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিএসসিআইসি, এরাও কি করে থাকে, বেসিক স্বল্প মূলধন বিশিষ্ট ক্ষুদ্র আকারের শিল্প প্রতিষ্ঠান, ওকে, এবং পারিবারিক উদ্যোগে পরিচালিত কুটির শিল্পগুলোকে কি করে, বা হস্তশিল্প, তাঁতের শিল্প, খেলনা তৈরি করে এমন শিল্পকে কি দিয়ে থাকে, একটা ঋণ দিয়ে থাকে স্বল্প সুদের বিনিময়ে। ওকে, আচ্ছা, এবার আসি দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান হাতিয়ার সমূহ। সো দীর্ঘমেয়াদী অর্থায়ন বেসিক্যালি আমি তোমাকে যেটা বললাম যে কি দুইভাবে হয়, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে কি বরোয়িং বা লোন। ওকে, সো এক্ষেত্রে শেয়ার হোল্ডার বা স্টক হচ্ছে কি ইকুইটি, মানে যারা এই শেয়ার কিনবে তারা হবে কোম্পানির মালিক বা ইকুইটির মধ্যে পড়বে, আর যারা বন্ড বা ঋণপত্র কিনবে তারা হবে কি, বা ঋণপত্র কিনে ইনভেস্ট করবে তারা হবে কি কোম্পানির ঋণ দানকারী বা দায়ী, বা কি বলবো, ঋণ আর কি, বুঝতে পারছো। সো দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধানত 2 ধরনের হাতিয়ার রয়েছে। একটা হচ্ছে কি শেয়ার বা স্টক, মানে মোট কথা হচ্ছে ইজিক্যাল টু এল প্লাস ওই, তো স্টকের তারা হচ্ছে ওইর পার্ট হবে, আর এল আর বন্ড বা ঋণপত্রের তারা, ঋণপত্র হবে ক্ষণপত্র না, কিভাবে লিখে, ঠিক আছে, ঋণপত্র। সো এল হচ্ছে কি লায়াবিলিটিস। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আমরা স্টক সম্পর্কে বৃহৎ আলোচনা করব। ওকে, সো ফার্স্টে যদি আসি স্টক বা শেয়ার, সো আমরা হচ্ছে শেয়ারটাকেই ফোকাস করি, স্টক ওয়ার্ডটা কয়েকবারই আসবে, দুটোটা একই জিনিস। আমরা একটু পরে যেয়ে স্টক আর শেয়ারের মধ্যে যে বেসিক পার্থক্যটা আছে সেটা বুঝবো। আপাতত শেয়ার বা স্টক একই জিনিস ধরে রাখি। সো শেয়ার বা স্টক, কোম্পানি সংগঠনের মূলধনকে সমপরিমাণ, মূলধন ধরো 1 কোটি টাকা, ঠিক আছে, 1 কোটি টাকা সমপরিমাণ
মূল্যের ক্ষুদ্র এককে ভাগ করা হলে প্রত্যেকটি এককে শেয়ার বলে। তুমি 1 কোটি টাকা তোমার দরকার, ঠিক আছে, এখন তুমি 1 কোটি টাকা মার্কেট থেকে নিতে চাচ্ছ বা বাজার থেকে নিতে চাচ্ছ বা জনগণ থেকে নিতে চাচ্ছ, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি 1 কোটি টাকাটাকে অনেকগুলো ছোট 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 ভাগ করে করবা, এই প্রত্যেকটা ভাগ হবে একটা কি শেয়ার। তুমি যদি একটা শেয়ার কিনো তাহলে কি হবে, শেয়ার ওয়ার্ডটাই কিন্তু বুঝতেছো, শেয়ার SHARE, ঠিক আছে, মানে ভাগ করা কাইন্ড অফ, ঠিক আছে। এই শেয়ার যদি কিনো তাহলে কি তুমি কোম্পানির মালিক হয়ে যাবা, মালিক হবা, কিন্তু খুব বড় মালিক হবা না। তোমার যদি অনেকগুলো শেয়ার থাকে তুমি অনেক, তোমার ওই কোম্পানিতে তোমার ভূমিকা অনেক হবে, তুমি ওই কোম্পানির ডিসিশন মেকিংয়ে থাকবা, ঠিক আছে। কিন্তু তুমি যদি একটা ছোট শেয়ার কিনো তাহলে কি তুমি কোম্পানির মালিক মালিক হিসেবেই গণ্য হবা, ওকে, তোমার ডিসিশন ম্যাটার করবে সেই ক্ষেত্রে। তুমি যদি বলো তুমি তুমি তোমার ভোটিং রাইট থাকবে, তুমি কোনো ডিসিশন নেওয়ার আগে তুমি ভোট করতে পারবা, যে বলতে পারবা, ওকে। সো তুমি একটা মালিক হিসেবেই গণ্য হবে, বা শেয়ার হোল্ডার মানে কোম্পানির মালিকের একটা অংশ বা মালিক। সো কোম্পানি সংগঠনের মূলধনকে সমপরিমাণ মূল্যের ক্ষুদ্র এককে ভাগ করে প্রত্যেকটি একককে কি বলা হয়, শেয়ার বলা হয়। শেয়ার কোম্পানির উপর শেয়ার ক্রেতার স্বার্থ, দেখছো, শেয়ার কোম্পানির উপর শেয়ার ক্রেতার স্বার্থ বা মালিকানা সত্ত্বকে নির্দেশ করে। ওই যে আমি তোমাকে যেটা বললাম, ওই ওনার্স ইকুইটি, মানে তুমি মালিক হিসেবেই থাকবা, ঠিক আছে। আচ্ছা, এবার শেয়ার মূল্য ও সংখ্যা নির্দিষ্ট হয়ে থাকে। সো প্রত্যেকটা শেয়ার কত টাকা হবে, ধরো 10 টাকা, এটা নির্দিষ্ট থাকবে। আর কয়টা শেয়ার হবে, ধরো 1000টা বা 1 লক্ষটা, ঠিক আছে, 1 লক্ষটা শেয়ার কি বাজারে ছাড়তে পারে, ঠিক আছে, 10 টাকা দামের 1 লক্ষটা শেয়ার। সো এক্ষেত্রে কি মূল্য এবং সংখ্যা খুবই সুনির্দিষ্ট থাকবে। যিনি শেয়ার ক্রয় করেন তাদেরকে কি বলা হয়, শেয়ার হোল্ডার বলে। মাথায় গেঁথে নাও যে কি যারা শেয়ার কিনে তারা কি শেয়ার হোল্ডার, কোম্পানির শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার, ওকে। শেয়ার বিক্রয় হতে সংগ্রহিত অর্থকে কোম্পানির শেয়ার মূলধন বলে, ঠিক আছে। শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করা যায়, শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করা যায়। আমি একটু আগে যেটা বললাম যে কি কোম্পানির মালিক হওয়া যায়। এর শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায়, যা সবার শেষে, মানে মোট কথা হচ্ছে যে সাধারণ শেয়ার যারা কিনে বা নর্মাল বেসিক শেয়ার যেটাকে বলে, সাধারণ শেয়ার যারা কিনে তারা কি সবার শেষে লভ্যাংশ পায়। তার আগে অন্যান্য কিছু মানে ইনভেস্টররা পায়, ওটা সম্পর্কে আমি একটু পরে বলতেছি। বাট তুমি ধরে মাথায় রেখে দাও যে কি সাধারণ শেয়াররা কি পায়, লভ্যাংশ পায়, সুদ পায় না, কি পায়, লভ্যাংশ পায়। আচ্ছা, শেয়ার থেকে অর্জিত মুনাফাকে কি বলে, লভ্যাংশ বলে। মুনাফাকে কি বলে, লভ্যাংশ বলে। কোম্পানির প্রতিটি শেয়ার মূল্য সাধারণত সমান হয়, মানে 10 টাকা দামের, দেখছো যে সবগুলোই কি হয়, সমান হয়ে থাকে। 1 লক্ষটা শেয়ার বিক্রি করবে, বাট প্রত্যেকটা শেয়ারের দাম কত হবে, 10 লক্ষ টাকা, 10 টাকা করে হবে, কোনোটা 20, কোনোটা 30, এমন না। আচ্ছা, শেয়ারের ফেস ভ্যালুকে পার ভ্যালু বলা হয়, শেয়ারের ফেস ভ্যালুকে পার ভ্যালু বলা হয়, মানে শেয়ারের যে মেইন ভ্যালু বা যেটা তুমি দেখতেছো যে বিভিন্ন ওয়েবসাইটে বা পত্রিকায় যেটা দাম কত, সেটাকে কি বলে, ফেস ভ্যালু বা পার ভ্যালু বা প্রত্যেকটার ভ্যালু আর কি। আচ্ছা, লিখিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার ইস্যু করা হলে তাকে অধিহার বলা হয়। মোট কথা হচ্ছে যে তুমি হচ্ছে তোমার প্রত্যেকটা শেয়ার, ধরো তুমি রেজিস্টার করছো, রেজিস্টার অথরিটি থেকে যে কি তুমি 10 টাকা করে প্রত্যেকটা শেয়ারের মূল্য হবে। কিন্তু তোমার যদি মনে করো যে তোমার কোম্পানিটা অনেক রেপুটেটেড, মনে করো তোমার কোম্পানিটা অনেক বেশি ফেমাস বা পপুলার, ঠিক আছে, এখন তুমি চাইলে কি করতে পারো, প্রত্যেকটা শেয়ার 10 টাকার জায়গায় তুমি প্রত্যেকটা শেয়ার 12 টাকা করে ছাড়তে পারো, 2 টাকা এক্সট্রা নিতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে তুমি যদি মেইন ভ্যালু থেকে এক্সট্রা যদি টাকা নাও বা এক্সট্রা দামে যদি শেয়ার বিক্রি করো, সেটাকে কি বলবা, অধিহারে শেয়ার বিক্রি। ক্লিয়ার? আর যদি মনে করো যে তোমার কোম্পানি হচ্ছে খুবই বেহাল দশা, তোমার কোম্পানি হচ্ছে ধসে যেতে পারে যে কোনো সময়, ধসে যাবে না, মনে করো তোমার শেয়ার মিড রেঞ্জে আছে, তোমার শেয়ারে জনগণ ইনভেস্ট করতে আগ্রহী, কিন্তু 10 টাকায় না, ধরো 8 টাকায় ইনভেস্ট করতে আগ্রহী, সেই ক্ষেত্রে তুমি যদি 10 টাকা থেকে যদি 8 টাকা নামায় ফেলো তোমার প্রাইস, 2 টাকা নিজে ক্ষতি করে, সেই ক্ষেত্রে সেটাকে বলে কি অবহার বলে। মানে যে পার ভ্যালু থেকে যদি তুমি কমে শেয়ার বিক্রি করো সেটাকে কি বলে, অবহার বলে। বা লিখিত মূল্য, মানে 10 টাকা লিখিত মূল্য, তার থেকে যদি তুমি 8 টাকায় বিক্রি করো। আচ্ছা, এবার আমরা শেয়ারের প্রকারভেদ দেখব যে শেয়ার কয় রকমের হতে পারে। সো আমরা জানি যে ইউজুয়ালি 2 রকমের উৎস থেকে আমরা অর্থ সংগ্রহ করি, শেয়ার অথবা বন্ড। এখন শেয়ারের আরও কতগুলো প্রকারভেদ আছে, অনেক ধরনের শেয়ার বাজারে বিক্রি হয়। ফার্স্টে যেটা আসে সাধারণ শেয়ার, মানে বেসিক শেয়ার আর কি, মানে নর্মাল শেয়ার বলতে আমরা যেটা বুঝি। এবার আসে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার সম্পর্কে যদি আমি সিম্পলি বলি, আমি এটাকে বলেছি যে শেয়ার কি এক্ষেত্রে লভ্যাংশ নির্দিষ্ট হারে পায়। এবার আসে বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়াররা হচ্ছে কি, এটা একদম সবার লাস্টে পায়, এদের খেলে বিলম্ব মানে অপেক্ষা করা হয়, এটা সম্পর্কে আমি একটু পরে যাচ্ছি। আর কি অন্যান্য শেয়ার, অন্যান্য শেয়ারের মধ্যে কি মানে এই ক্যাটাগরিগুলা বাদে, এই ক্যাটাগরিগুলা
থাকতে পারে কোম্পানিতে, সেগুলো কি কি? বোনাস, অধিকারযোগ্য, অনাঙ্কিত মূল্যের শেয়ার। আবার অগ্রাধিকার শেয়ারের আবার অনেকগুলো প্রকারভেদ আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। জাস্ট এটা হচ্ছে তুমি একটা ফ্রেমওয়ার্ক, যেটার যদি তুমি মনের মধ্যে একটা ছবি তুলো, তুমি যদি প্রত্যেকটার ওয়ার্ডগুলো মাথায় রাখতে পারো, তুমি কি বিস্তারিত পরীক্ষার হলে লিখতে পারো। তুমি যদি এই ওয়ার্ডটা যদি মনে করতে পারো পরীক্ষার হলে, তুমি এটা মানে কি এটা লিখতে পারো, বিকজ আই এম গোনা ক্লিয়ার দ্য কনসেপ্ট নাও। আচ্ছা, ফার্স্টে আসে সাধারণ শেয়ার, কমন শেয়ার। প্রথম ক্যাটাগরির মধ্যে সাধারণ শেয়ার হচ্ছে, সাধারণ শেয়ারের মালিকদের লভ্যাংশ সবসময় অনিশ্চিত থাকে। মোট কথা হচ্ছে, তুমি যদি সাধারণ শেয়ার বা অর্ডিনারি শেয়ার কিনো, তোমার লভ্যাংশ কত হবে সেটা কোম্পানি বলে না। কখনো তোমাকে এমন হতে পারে 2 টাকা লভ্যাংশ দিছে, আবার কখনো হতে পারে তোমাকে 2 লক্ষ টাকা লভ্যাংশ দিছে, ঠিক আছে? সো ইট ডিপেন্ডস। কোম্পানি খুব প্রফিট করলে তোমাকে খুব লভ্যাংশ দিবে, খুব কম প্রফিট করলে তোমাকে লভ্যাংশ দিবে, আবার নাও দিতে পারে। সাধারণ শেয়ারদের বিনিয়োগের ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ তুমি কখনো লভ্যাংশ পেতে পারো, আবার নাও পেতে পারে। এমন হচ্ছে তুমি 10 বছর তুমি লভ্যাংশ চেহারাও দেখো নাই, এমন হতে পারে। বিনিয়োগের জন্য সর্বোত্তম শেয়ার হলো সাধারণ শেয়ার, কারণ আয়ের হার সবচেয়ে বেশি। লাইক এখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে না, তুমি কত পার্সেন্ট পেতে পারো। তোমাকে যেটা বললাম, তুমি 2 টাকাও পেতে পারো, আবার 2 লক্ষ টাকাও পেতে পারো, জাস্ট ওয়ান সিঙ্গেল শেয়ার থেকে। সাধারণ শেয়ার মালিকগণের ভোটাধিকার আছে, মানে তোমাকে যেটা বললাম, যেহেতু তুমি সাধারণ শেয়ার কিনছো, মানে কি তুমি কোম্পানির মালিক হিসেবে গণ্য। তুমি যদি মালিক হয়ে থাকো, তোমার ভয়েস বা তোমার রাইট বা রং বলার অধিকার আছে। তোমার রাইট বা রং কীভাবে বলবা? গণতান্ত্রিক নিয়ম, মানে ভোটের মাধ্যমে। অনেকজন একটা ভোট কমিটি বসে, তুমি ভোট দিবা কোনো ডিসিশন নেওয়ার আগে। আচ্ছা, এবার আসি অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি বললাম আমরা? কি বললাম? হাইব্রিড শেয়ার, মিশ্র সংকর শেয়ার, ঋণ ও ইকুইটির মিশ্রণ। ঋণ ও ইকুইটির মিশ্রণ, এটাকে কেন বলে? এটা হাইব্রিড কেন বলে? বিকজ তুমি চিন্তা করো, এটা তুমি যদি অগ্রাধিকার শেয়ার কিন্তু ঋণ না। অগ্রাধিকার শেয়ার কিসের মধ্যে পড়ে? ওনার্স ইকুইটির মধ্যে পড়ে। ক্লিয়ার? কিন্তু ওনার্স সাধারণ শেয়ারের মধ্যে আমরা কি দেখছি? সাধারণ শেয়ারও ওনার্স ইকুইটির মধ্যে পড়ে, কিন্তু কি লভ্যাংশের হার নির্ধারিত না, কখনো 2 টাকা, কখনো 2 লাখ টাকা। কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, ধরো 20% অথবা 10% হারে তুমি কি পাবা? লভ্যাংশ পাবা। এই যে নির্ধারিত যে একটা অ্যামাউন্ট, এটা আমরা কই দেখছিলাম? ঋণের ক্ষেত্রে দেখছিলাম। ঋণের ক্ষেত্রে কি হয়, যে প্রতি মাসে বা প্রতি বছর আমাকে 10% হারে সুদ দিতে হয় বা 20% হারে সুদ দিতে হয়। এই সুদের হারটা একদম নির্ধারিত থাকে। সেম গোজ ফর দিস অগ্রাধিকার শেয়ার বা প্রায়োরিটি শেয়ারের মধ্যে যেটা দেখা যায় যে কি, তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট একটা নির্দিষ্ট হারে সুদ দিতেছো। তো যার কারণে এটা হচ্ছে এই দিক দিয়ে বেসিক শেয়ার বা সাধারণ শেয়ার, আবার এই দিক দিয়ে কি ঋণ বা বন্ডের মতো কাজ করতেছে বা ঋণের মতো কাজ করতেছে। যার কারণে এই অগ্রাধিকার শেয়ারকে কি বলা হয়? হাইব্রিড বা সংকর বলা হয়। কম ঝুঁকি বিনিয়োগকারী, বিশেষ বিনিয়োগকারীর জন্য কি এই অগ্রাধিকার শেয়ারটা কি অধিক উত্তম। মানে তুমি কম রিস্ক নিতে চাচ্ছ, তুমি প্রতি মাসে বা প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে লভ্যাংশ পেতে চাচ্ছ। খুব বেশিও দরকার নেই, আবার একদম নাইও দরকার নেই। মনে করো এমন কোনো কোম্পানি দেখা গেছে সে যে 10 বছর ধরে কোনো লাভের মুখ দেখতেছে না, বাট স্টিল তোমাকে কি করবে? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লভ্যাংশ দিয়ে যাবে। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ সময় কি থাকবে? নিশ্চিত থাকবে, 10% বা 20% উল্লিখিত থাকবে। অগ্রাধিকার শেয়ার মালিকদের ভোটাধিকার নেই, তাদেরকে কোনো ধরনের ভোটিং রাইটস দেওয়া হয় না। তারা কোম্পানির মালিক, ইটস ট্রু, বা একটা ওনার্স হিসেবে থাকে বা ওনার্স ইকুইটির অংশ হিসেবে থাকে, স্টিল কি এদের ভোটিং রাইটস থাকে না। ওকে, আচ্ছা, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এবার শেয়ার আমরা যে চার্টের মধ্যে এদিকে একটা বড় বক্স দেখছিলাম, বক্সের মধ্যে দেখছিলাম বেশ কয়েকটা অগ্রাধিকার শেয়ারের ধরন আছে। সো এবার আসি সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারটা হচ্ছে যে শেয়ারের মালিকগণ প্রতি বছর মুনাফা হতে একটি নির্দিষ্ট হার লভ্যাংশ পায়, এবং কোনো বছর মুনাফা না হলেও উক্ত নির্দিষ্ট হার অনুযায়ী লভ্যাংশ সঞ্চিতি হিসেবে জমা থাকে। পরবর্তী মুনাফা অর্জিত হলে ঠিক আছে। ওকে, আমি এটা একটু বুঝাই দিই তোমাকে, তাহলে একটু ক্লিয়ার হবে। মনে করো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। ক্লিয়ার? তুমি প্রথম বছর তুমি অগ্রাধিকার শেয়ার মালিক, ধরো তুমি প্রথম বছর 20% হারে কি পাইলা? শেয়ার পাইলা। ক্লিয়ার? দ্বিতীয় বছরও কি তুমি 20% হারে শেয়ার পাইলা, সরি লভ্যাংশ পাইলা। ফার্স্ট ইয়ারও 20% হারে লভ্যাংশ পাইলা, সেকেন্ড ইয়ারও 20% হারে লভ্যাংশ পাইলা। থার্ড ইয়ারে কোম্পানি কোনো লাভ করে নাই। যার কারণে তোমাকে কোনো ধরনের শেয়ার দিতে পারে, মানে কোনো ধরনের লভ্যাংশ দিতে পারে নাই। ঠিক আছে? এখন চতুর্থ বছর যে কোম্পানি আবার লাভ করা শুরু করছে, এখন কোম্পানি কি 4 বছর যায় শুধুমাত্র 20% দিবে? না,
এর আগের বছর যে তোমাকে লভ্যাংশ দেয় নাই সেই লভ্যাংশ পর্যন্ত দিবে, মানে 20 প্রায় 40% বা 40 টাকা, ধরো 40 টাকা কি পাবা তুমি লভ্যাংশ পাবা। আগে 20 টাকা পাইতা, তুমি যেহেতু এই বছর 20 টাকাটা পাওয়ার কথা ছিল কিন্তু পাও নাই, তোমার এই টাকাটা কি সঞ্চিতি আকারে থাকবে, লভ্যাংশ সঞ্চিতি হিসাবে জমা থাকে, লভ্যাংশ সঞ্চিতি হিসেবে জমা থাকে। তার পরবর্তী বছরে যখন মানে যেই বছর তোমার লাভ হবে সেই বছর তোমার আগে যত বছর তুমি লভ্যাংশ পাও নাই সেটা সহ কি এই বছরটা যোগ হয়ে তারপর তোমাকে দেওয়া হবে। সো এটাকে কি বলে, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। আচ্ছা, এবার অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারে হচ্ছে প্রথম বছর তুমি 20 টাকা পাইলা, দ্বিতীয় বছর 20 টাকা পাইলা পার শেয়ারে, ওকে 20 টাকা পাইলা। তৃতীয় বছর তুমি কোনো টাকা পাও নাই, যেহেতু তোমার কোম্পানি কোনো ধরনের কি লভ্যাংশ মানে মুনাফা অর্জন করতে পারে না, ওই বছর ক্ষতির সম্মুখীন হয়েছে। চতুর্থ বছর যাইয়া তোমার কোম্পানি আবার লাভবান হয়েছে, কিন্তু তোমাকে কোম্পানি শুধুমাত্র 20 টাকাই দিছে, বিকজ এটা কি শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। ওকে, সো অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারে যেটা হয় যে কি তোমাকে কোনো ধরনের লভ্যাংশ দিবে না, মানে আগের কোনো যদি লভ্যাংশ তোমাকে না দিয়ে থাকে সেটা কোম্পানি সঞ্চিতি হিসেবে রাখবে না, সেটার কথা বলে জাস্ট ভুলে যেতে হবে সিম্পলি। ওই বছর কোম্পানির ইনকাম করে নেয় মানে তুমি ওই বছর কোনো ধরনের লভ্যাংশ পাবা না, পরবর্তীতেও তোমাকে আগেরটা ফেরত দেওয়া হবে না বা আগের টাকাটা অ্যাড করে দেওয়া হবে না। ওকে, সো পরবর্তীতে পায় না, দেখছো, পরবর্তীতে সে আর টাকাটা পায় না, তাকে অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে। আচ্ছা, এবার অংশভাগ অগ্রাধিকার শেয়ার। এটা হচ্ছে যে অগ্রাধিকার শেয়ারের মালিকগণ মুনাফা হতে প্রথমত নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, পরবর্তীতে শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টনের সময় তাদের সাথে আবার লভ্যাংশ পায়। সো অংশ বিশেষ ক্ষেত্রে হচ্ছে যে কি, আচ্ছা আমি একটা কনসেপ্ট একটু বুঝাই নিই। ফার্স্টে এটা বলার আগে, কোম্পানি প্রফিট করছে, ধরো কোম্পানি মেড সাম প্রফিটস। সো প্রফিটের প্রফিট দিয়ে সবার প্রথমে তোমার সুদ দিতে হবে বা ইন্টারেস্টটা দিতে হবে, ঠিক আছে। সবার প্রথমে বন্ড হোল্ডার বা ঋণ যাদের থেকে নিছে তাদের সুদটা সবার আগে দিতে হবে। তারপর যে অবশিষ্ট টাকা থাকবে, অবশিষ্ট টাকা থেকে তোমার অগ্রাধিকার যারা তাদের লভ্যাংশটা দেওয়া হবে। ক্লিয়ার? তারপর যদি লভ্যাংশ, তাদের অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ দেওয়ার পরেও যদি তোমার কাছে কিছু টাকা থাকে, যত টাকা থাকবে তার পুরোটা কারা পাবে, সাধারণ শেয়ার পাবে। ধরো কোনো কোম্পানি 100 টাকা মুনাফা করলো, সুদ আসছে ধরো 60 টাকা, সুদ আসছে কত, 60 টাকা। তো 60 টাকা দেওয়ার পরে আর বাকি থাকে কত, 40 টাকা। 40 টাকার মধ্যে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ আসে, তাদের যেহেতু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে বা ফিক্সড অ্যামাউন্ট আছে, তাহলে সেটা তাদেরকে দিতেই হবে। সো 60 টাকার মধ্যে 40 টাকা থাকে, 40 টাকার মধ্যে ধরো তোমার 35 টাকা আসে তাদের অগ্রাধিকার শেয়ার, আর 5 টাকা যেটা অবশিষ্ট থাকে, এই 5 টাকা পুরোটা সাধারণ শেয়ারের মধ্যে যাবে। ক্লিয়ার? এখন বাই সামহাউ কোম্পানি মুনাফা করছে ধরো 1000 টাকা, ঠিক আছে, কিন্তু সুদের পরিমাণ 60 টাকাই থাকবে, সুদের পরিমাণ বাড়বে না। অগ্রাধিকারের লভ্যাংশ 35 টাকাই থাকবে, কিন্তু সাধারণ শেয়ারের বাকি অবশিষ্ট থাকে কত, প্রায় 9,500 টাকা। তো চিন্তা করো, সাধারণ শেয়ারের মাঝে মাঝে কি একদম সবুজ বাতি জ্বলে যায়, কখনো কোনো একদম কড়া লাল বাতি জ্বলে। সো সিকোয়েন্সটা এমন, ঠিক আছে, সবার আগে বন্ড হোল্ডাররা সুদ পাবে, তারপর অগ্রাধিকার শেয়ারের দাবি পরিশোধ করতে হবে, তারপর অবশিষ্ট দিয়ে কি করতে হবে, সাধারণ শেয়ারের দাবি পরিশোধ করতে হবে। সেই সাপেক্ষে এই অংশভাগ অগ্রাধিকার শেয়ার কনসেপ্টটা মানে হচ্ছে ধরো অগ্রাধিকার শেয়ারের দাবি পরিশোধ করলাম 35 টাকা, অগ্রাধিকার ভাগদের শেয়ার পরিশোধ করার পরে তোমার কার কাজ, সাধারণ শেয়ারদের পরিশোধ করতে হবে। তুমি যখন সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি পরিশোধ করবা, তখন তুমি আবার তাদের সাথে আবার যুক্ত হবা। তুমি একবার পাইছো 35 টাকা, আবার যখন সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়া হবে, তখন তুমি আবার এসে কি এদিকে এসে হাজির, তোমাদেরকেও কি দেওয়া হবে, অগ্রাধিকার শেয়ার দেওয়া মানে লভ্যাংশ দেওয়া হবে, মানে বেসিক্যালি তুমি 2বার লভ্যাংশ পাবা, ঠিক আছে। এখন ধরো তোমাকে 35 টাকা দেওয়া হলো, 35 টাকা দেওয়ার পর কোনো টাকা পয়সা নাই সাধারণ শেয়ারদের দেওয়ার মতো, সেক্ষেত্রে তুমি আর পাবা না, তুমি একবারই পাবা 35 টাকা করে।
তোমার যদি ধরো যে অনেক টাকা রয়ে গেছে, সাধারণ শেয়াররা পাবে, সাধারণ শেয়ারদের সাথে দেওয়ার সময় তুমি আবার আইসা কি তাদের সাথে ভাগ বসাবা। সো অংশ ভাগ অগ্রাধিকার শেয়ার মানেই এটাই আসলে। এবার আসি অনাকাংশ ভাগ অগ্রাধিকার শেয়ার। অনাকাংশ ভাগ অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি হয়, শেয়ার মালিকদের মুনাফা হতে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, কিন্তু সাধারণ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে পুনরায় অংশ পায় না। ওকে, জাস্ট তারা একভাবেই পায়। সো বেসিক্যালি অগ্রাধিকার শেয়ারগুলো এমনই হয়, একবারই পায় আসলে। ওকে, আচ্ছা এখানে অনেকগুলো আছে। আচ্ছা এবার আসি পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার। পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারগুলো যদি দেখো, যে রিডিমেবল প্রেফার্ড শেয়ার মানে হচ্ছে যে অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্দিষ্ট সময়ান্তে পরিশোধ করে কোম্পানি শেয়ার ফেরত নিতে পারে, তাকে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার বলে। এক্ষেত্রে কোম্পানি কি, মনে করো তুমি অগ্রাধিকার শেয়ার কিনছো কোম্পানি থেকে, কেনার পরে কোম্পানি মন চাইছে তোমার থেকে সেই শেয়ারগুলো আবার কি তোমাকে শেয়ারের টাকাটা ফেরত দিয়ে, তুমি ধরো 10 টাকা দামের 5টা শেয়ার কিনছো, ঠিক আছে, তোমাকে 50 টাকা কোম্পানি ফেরত দিয়ে তোমার থেকে শেয়ারগুলো আবার ব্যাক নিয়ে নিতে পারে। ওকে, আর অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে যে কি কোম্পানি চাইলেই তোমার থেকে কি শেয়ারগুলো আবার কিনে নিতে পারবে না, তোমাকে আবার টাকাটা ব্যাক দিয়ে কি শেয়ারগুলো আবার নিয়ে নিতে পারবে না। তোমার যতক্ষণ পর্যন্ত না মন চাইছে ততক্ষণ পর্যন্ত কি কোম্পানি তোমার থেকে এটা নিতে পারবে না। ওকে, পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ারটা জিনিসটা কি, পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার জিনিসটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে তুমি চাইলে তোমার অগ্রাধিকার শেয়ারটাকে চেঞ্জ করে, অগ্রাধিকার শেয়ারটাকে চেঞ্জ করে কি করতে পারো, সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারো। মনে করো কোনো একটা কোম্পানি খুব ভালো চলতেছে, অনেক অনেক লাভ করতেছে, সাধারণ শেয়ারগুলো ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতেছে, লভ্যাংশের অংশ, হ্যাঁ, আর অগ্রাধিকার শেয়াররা মাত্র 20% বা 10% করে পাচ্ছে। এই ক্ষেত্রে কি তারা কি পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার যদি তারা কিনে থাকে তাহলে কি হবে, তারা চাইলে অগ্রাধিকার শেয়ারটাকে একটা নির্দিষ্ট সময় পরে কি সাধারণ শেয়ারে ট্রান্সফার করে ফেলতে পারবে। আর অপরিবর্তনযোগ্য শেয়ার অগ্রাধিকার শেয়ার মানে হচ্ছে তারা কখনোই পারবে না সেটাকে সাধারণ শেয়ারে ট্রান্সফার করতে, তাদের আজীবন অগ্রাধিকার শেয়ার হিসেবেই থাকতে হবে কোম্পানিতে। ওকে, আচ্ছা এবার আসি বিলম্বিত শেয়ার। এটা হচ্ছে 3 নাম্বার পার্টটা আর কি। সাধারণ শেয়ার ছিল, অগ্রাধিকার শেয়ার ছিল, আর এদিকে ছিল কি অন্যান্য শেয়ার ছিল, ওই যে ফ্রেমওয়ার্কটাতে। এটাতে যদি দেখি বিলম্বিত শেয়ারের মধ্যে যেই মালিকগণ অগ্রাধিকার ও সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন এবং মূলধন ফেরত দেওয়ার পর মূলধন ও মুনাফার অংশ পায়। বিলম্বিত, বিলম্বিত মানে কি লেট করা বা দেরি করা, মানে হচ্ছে কি অগ্রাধিকার এবং সাধারণ তাদের শেয়ার এবং লভ্যাংশ বা মূলধন ফেরত দেওয়ার পরে যেইটুকু অংশ থাকে ওইটুকু অংশের ভাগ তারা বসাবে। ওকে, বিলম্বিত শেয়ারকে প্রবর্তক শেয়ারও বলা হয়, মানে কোম্পানি ফার্স্টে যারা ফর্ম করছে বা গঠন করছে তারাই সাধারণত কি বিলম্বিত শেয়ারের মালিক হয়ে থাকে বা ক্রয় করে থাকে, সেজন্য একে কি বলা হয়, প্রবর্তকের শেয়ারও বলা হয়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা লাইন, প্রায় আসে এমসিকিউতে। এরা সবার শেষে লভ্যাংশ ও মূলধন ফেরত পায়, ঠিক আছে, সবার শেষে পায়। সাধারণ এরূপ শেয়ার সাধারণে বিক্রয় করা হয় না, এগুলো ইউজুয়ালি বিক্রি করা হয় না, কারণ কি এগুলা প্রবর্তকের শেয়ার বা মালিক যারা এরা হচ্ছে এই ধরনের শেয়ার কিনে থাকে। আবার আসে অন্যান্য শেয়ার। অন্যান্য শেয়ারের মধ্যে আমরা কয়েকটা প্রকারভেদ দেখছি। ফার্স্ট হচ্ছে কি বোনাস শেয়ার। বোনাস শেয়ার হচ্ছে যে শেয়ার হোল্ডারদের মধ্যে মনে করো কোনো একটা কোম্পানি খুব ভালোই লভ্যাংশ কামাই করছে, ঠিক আছে, বা খুব বড় রকমের ইনকাম করছে বা প্রফিট করছে। ওকে, তো প্রফিট করার পরে ইউজুয়ালি কি হয়, মানে লভ্যাংশের পরিমাণ বাড়ায় দেওয়ার কথা, কিন্তু একটা সময় এসে মানে কোনো একটা সময় তারা ফিল করলো যে আচ্ছা লভ্যাংশ দিব না, তাদেরকে আমি এক্সট্রা শেয়ার বাড়াই দিই, ঠিক আছে, যার কারণে তোমার ধরো আগে 10টা শেয়ার ছিল, তোমাকে কোম্পানি কি আরো এক্সট্রা শেয়ার ফ্রিতে দিছে, 5টা শেয়ার কি ফ্রিতে দিছে, তাহলে তোমার এখন কয়টা হলো, 15টা শেয়ার হয়ে গেল। সো এই যে লভ্যাংশ না দিয়ে তোমাকে যখন কোম্পানি শেয়ার হিসেবে দিবে, মানে শেয়ার বাড়াই দিবে, তখন সেটাকে কি বলবো আমরা, বোনাস শেয়ার বলবো। বোনাস শেয়ারটা ইউজুয়ালি ফ্রিতে হয় আর কি কোম্পানি ফ্রিতে দিয়ে থাকে। লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে কি দেয়, শেয়ার বন্টন করা হলে ওই শেয়ারের অধিবৃত্তি বা বোনাস শেয়ার বলা হয়ে থাকে। আর বর্তমান শেয়ার মালিকদের মধ্যেই দিয়ে থাকে। এই বোনাস শেয়ার ইউজুয়ালি বাইরের কাউকে দেয় না, লাইক নর্মাল একজন পিপল তাকে শুধু শুধু বোনাস শেয়ার দেয় না, মানে অলরেডি যারা আগে যাদের শেয়ার আসিল অলরেডি তাদেরকে কি এক্সট্রা শেয়ার দেওয়া হয় লভ্যাংশের পরিবর্তে, কোনো প্রকার অর্থ পরিশোধ করতে হয় না।
আচ্ছা, সংরক্ষিত তহবিলের অর্থের পরিমাণ বৃদ্ধির জন্য কি শেয়ার বোনাস দিয়ে থাকে। ওকে, সো এই ক্ষেত্রে যেটা হয় যে কি, মনে করো তোমার কোম্পানি অনেকগুলো প্রফিট করছে, অনেকগুলো প্রফিট করে এখন প্রফিট হিসেবে না দিয়ে তোমাকে ধরো 5টা শেয়ার বাড়াই দিল, তাহলে কি হলো, তোমাকে হচ্ছে কি একটা বড় অ্যামাউন্ট দিতে হইলো না, অ্যামাউন্ট না দিয়ে তোমাকে ওই যে অ্যামাউন্টটা তোমার দেওয়ার কথা ছিল এই অ্যামাউন্টটা সে কি করলো, একটা জায়গায় সংরক্ষণ করে রাখলো বা সংরক্ষিত তহবিল হিসেবে একটা জায়গায় রেখে দিল। পরে তুমি 5টা শেয়ারে একটু একটু করে কি পাবা, লভ্যাংশ পাবা। এরকম কম কম করে লভ্যাংশ পাইলে তো অল্প অল্প করে কি করতে হচ্ছে, কোম্পানিকে তোমার লভ্যাংশ দিতে হচ্ছে ওই 5টা শেয়ারের জন্য, বড় অ্যামাউন্ট না দিয়ে। ওকে, আচ্ছা, সো এই শেয়ার ইস্যু করলে শেয়ার সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু শেয়ারের মালিক সংখ্যা বৃদ্ধি পায় না। তুমি জানোই যে কি, আগে যার একটা শেয়ার ছিল এখন তার 15টা শেয়ার হয়েছে, মালিক বৃদ্ধি পায় না। আচ্ছা, এবার আসি অন্যান্য শেয়ারের মধ্যে কি আসে, অধিকার শেয়ার বা রাইট শেয়ার। সো এদিকে বুঝতেই পারতেছে যে অধিকার কনসেপ্টটা আছে যেহেতু সেই রিলেটেড কিছু হবে যে কি, কোনো কোম্পানি অধিকতর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে, মনে করো তোমার কোম্পানির হচ্ছে এখন এক্সট্রা মূলধন দরকার, তুমি হচ্ছে এখন এক্সট্রা মূলধনের জন্য কোম্পানি বা দীর্ঘমেয়াদী তহবিলের জন্য কোম্পানি কি করছে, মনে করো খুব রেপুটেড কোম্পানি, ধরো স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ওকে, এক্ষেত্রে স্কয়ার কোম্পানির কি একটু বেশি অ্যাসেট দরকার বা অর্থ দরকার, সেক্ষেত্রে এখন ওদের শেয়ারের ভ্যালু কিন্তু অনেক বেশি, ওদের শেয়ার কিন্তু কি অনেক মূল্যবান, ঠিক আছে, যেই কিনার সুযোগ বা সামর্থ্য হয় সেই কি কিনতে চাবে, রাইট। সো এক্ষেত্রে ওই ধরনের শেয়ার যখন মার্কেটে মানে অধিক মূলধনের প্রয়োজন পড়ে তখন সেটা মার্কেটে না ছাড়ার আগে একটা কি করা হয়, অধিকতর অধিকার দেওয়া হয় বা রাইট দেওয়া হয় আগের ওনারদেরকে, ঠিক আছে। এক্ষেত্রে মনে করো শেয়ার বিক্রি করবে, শেয়ার বিক্রি করার ক্ষেত্রে ধরো 60% অধিকার কাদের দেওয়া হবে, পুরাতন বা অগ্রিম বা মানে আগের শেয়ার হোল্ডারদের কি অধিকার দেওয়া হবে যে ঠিক আছে তুমি এখন নতুন শেয়ার ছাড়তেছি মার্কেটে, এর মধ্যে 60% তোমাদের কেনার জন্য রেখে দিলাম, তোমাদের জন্য আমি রিজার্ভ করে রেখে দিলাম, বাকি 40% কি, বাকি 40% জনগণ কিনতে পারবে, ঠিক আছে। সো এটাকে কি বলে, রাইট শেয়ার। যে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বিলির সিদ্ধান্ত গ্রহণের সময় তার সম্পূর্ণ বা অংশবিশেষ ক্রয়ের অধিকার আনুপাতিক হারে পুরাতন শেয়ার হোল্ডারদের জন্য সংরক্ষণ করলে তাকে কি বলে, অধিকারযোগ্য শেয়ার বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার আসি অনাঙ্কিত মূল্যের শেয়ার। অনাঙ্কিত মূল্যের শেয়ার হচ্ছে নো পার ভ্যালু শেয়ার, এটি একটি বিশেষ প্রকার শেয়ার যে শেয়ার প্রতি মূল্য নির্দিষ্ট করে লেখা থাকে না, পার ভ্যালু মানে শেয়ারের মূল্য লেখা থাকে না, 10 টাকা যেটা বলতাম সেটা লেখা নাই। অনাঙ্কিত মূল্যের শেয়ার, এই শেয়ারের ক্ষেত্রে শেয়ার ইস্যুর সময় পরিচালক মণ্ডলী কর্তৃক শেয়ার মূল্য নির্ধারণ করে শেয়ার ইস্যু করা হয়ে থাকে। ওকে, তো বর্তমানে অধিকাংশ আমেরিকান কোম্পানি 4 ধরনের শেয়ার ইস্যুর অনুমোদন নিয়ে গঠন করা হয়ে থাকে, এটি বাংলাদেশে আপাতত নাই, তবে কানাডা আর বেলজিয়ামে এই ধরনের দেখা যায় যে কি শেয়ার মূল্যটা ডিসিশন নেওয়া হয় না, এটা যখন ইস্যু করবে তখন তারা ডিসিশন করে কি করে ইস্যু করে থাকে। আচ্ছা, এবার আসি স্টক। শেয়ার ভার্সেস স্টক আমরা প্রায় সময় দেখলাম, শেয়ার অথবা স্টক আমরা দেখতাম। সো স্টক শেয়ার কনসেপ্টটা একই জিনিস, বাট স্টকের ক্ষেত্রে যেটা হচ্ছে পূর্ণ পরিশোধিত শেয়ারের সমষ্টিকে স্টক বলে, স্টকের মূল্য ও সংখ্যা নির্দিষ্ট থাকে না। শেয়ারকে স্টকে পরিণত করতে হলে কোম্পানির সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করা হয়, কোম্পানির সাধারণ সভায় বিশেষ প্রস্তাব করার 15 দিনের মধ্যে তা কোম্পানি নিবন্ধনকে জানাতে হয়। শেয়ারকে স্টকে রূপান্তর করার কথা কোম্পানি আইনের 54(1) ধারায় বলা হয়েছে। শেয়ার হচ্ছে আমরা জানি যে কি, 1 কোটি টাকা তোমার দরকার, 1 কোটি টাকার অনেকগুলা ভাগ করছো, প্রত্যেকটা ভাগকে আমরা 10 টাকা করে ধরলাম, ধরো এরকম করে অনেকগুলা ভাগ মিলে কি 1 কোটি টাকা। সো এটা হচ্ছে কি শেয়ার, সমান টাকা মূল্য, সমান প্রত্যেকটা কি এক একক করে, রাইট। আর স্টক হচ্ছে কোনো নির্দিষ্ট থাকবে না, তুমি মনে করো এই কয়েকটা অংশ নিয়ে তুমি একটা স্টক বানাইতে পারো যে এই সবগুলা শেয়ারকে আমি একসাথে একটা স্টক। ব্যাপারটা এমন যে তুমি পেন্সিল ব্যবসায়ী, ধরো
তুমি ধরো কি পেন্সিল ব্যবসায়ী, তোমার পেন্সিল ব্যবসায়ী প্রত্যেকটা তাকে তোমার অনেকগুলো শেয়ার পেন্সিল আছে ধরো, ঠিক আছে? তো এই প্রত্যেকটা পেন্সিল এক একটা ভ্যালু বহন করে। আবার এই সবগুলা পেন্সিলকে তুমি একসাথে কি বলতে পারো? স্টক। তাহলে অনেকে তুমি মানে এই দোকানে শুনে থাকবা যে আমার কাছে এক স্টক মাল আছে। এক স্টক মাল মানে কি? এই একটা স্টক আছে যেটার মধ্যে কি অনেকগুলা পেন্সিল আছে। সেম তোমার কাছে দুইটা স্টক মাল থাকতে পারে, মানে তোমার এটার মধ্যে অনেকগুলা পেন্সিল আছে, বা শেয়ার হিসেবে যদি বলি, আর সবগুলোকে একসাথে কি বলবো আমরা? স্টক বলবো। লাইক আমার কাছে 2 স্টক মাল আছে বা 2 স্টক প্রোডাক্ট আছে। তো স্টক জিনিসটা হচ্ছে কি অনেকগুলো শেয়ারকে একসাথে করে ফেলা, ঠিক আছে? সো স্টকের মূল্য ও সংখ্যা নির্দিষ্ট থাকে না, এটা যার যার ব্যক্তিগত হিসাব যে সে কীভাবে এটাকে ইউটিলাইজ করতেছে বা কতগুলো জিনিসকে নিয়ে একসাথে কি স্টক বানাচ্ছে। ওকে, আমি বুঝাইতে পারছি। আচ্ছা, শেয়ার স্টক খণ্ডন, শেয়ার স্প্লিট বা স্টক স্প্লিট। শেয়ার খণ্ডন মানে শেয়ারকে দুই ভাগ করা বা স্টককে দুই ভাগ করা হলো একটি শেয়ার বা স্টককে সমমূল্যের অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। এর ফলে কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, শেয়ার মূল্য হ্রাস পায়, শেয়ারের মূলধন অপরিবর্তিত থাকে। ঠিক আছে, ধরো 10 টাকা, এই 10 টাকাটা অপরিবর্তিত থাকবে, মানে মূলধন অপরিবর্তিত থাকবে। তুমি এটাকে দুই ভাগ করলা, 5 টাকা 5 টাকা, দুইটা যোগ করলে কি 10 টাকা, মানে মোট কথা তোমার মূলধন দুই ভাগে হইলো, কিন্তু শেয়ার মূল্য কমছে, 10 টাকা ছিল 5 টাকা হয়েছে। আর কি তোমার আগে একটা শেয়ার ছিল, এখন কয়টা হয়েছে? দুইটা শেয়ার। সো এটাকে বলে কি স্টক স্প্লিট। ঠিক আছে, আচ্ছা উদাহরণের মাধ্যমে আমি তোমাকে উদাহরণ দিয়ে দিছি অলরেডি। সো ইফ ইউ ওয়ান্ট টু রিড দিস, ইউ ক্যান রিড দিস। ওকে, আচ্ছা আরেকটা কনসেপ্ট আসে কি রিভার্স স্প্লিট। রিভার্স স্প্লিটের মাধ্যমে শেয়ার সংখ্যা হ্রাস পায়, দুইটা শেয়ার ছিল মানে উল্টার আর কি, নিচে থেকে উপরের দিকে যাবে, 2 টাকা 1 টাকা হয়ে যাবে, কারণ তোমার 5 টাকার দুইটা শেয়ারকে তুমি কি আবার রিভার্স স্প্লিট করলে কি একসাথে হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসি শেয়ার স্টক বা মালিকানার প্রামাণ্য দলিল। লাইক তোমার কাছে তুমি যে একটা শেয়ার কিনছো বা একটা শেয়ার কিনবা, তার জন্য তোমার কিছু ডকুমেন্ট থাকা লাগবে, রাইট? যে হ্যাঁ আমি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের 100টা শেয়ার কিনছি, অ্যান্ড 100টা শেয়ার কি জাস্ট মুখে বলে দিলে তো হয় না, তোমাকে কিছু ডকুমেন্টস তারা দিবে বা প্রামাণ্য দলিল তোমাকে দিবে যে হ্যাঁ ইউ ওন দিস শেয়ারস। ওকে, ফার্স্টে আসি শেয়ার সার্টিফিকেট। শেয়ার সার্টিফিকেট কি জিনিস? শেয়ার মালিকানার মুখ্য প্রামাণ্য দলিল কি? শেয়ার সার্টিফিকেট। তুমি যে শেয়ারটা কিনছো তার জন্য তোমার নাম মানে তোমার নাম থাকবে, তোমার নাম সহ একটা সার্টিফিকেট তারা প্রদান করবে। যেহেতু এটার মধ্যে তোমার নাম থাকবে, এটা কি হস্তান্তরযোগ্য না, মানে তুমি কাউকে দিয়ে দিতে পারো না, এটার মালিকানা শুধু তোমার। মুখ্য প্রমাণ দলিল শেয়ার সার্টিফিকেট। শেয়ার বন্টনের 3 মাস বা শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে 2 মাসের মধ্যে এই সার্টিফিকেটটা শেয়ার মালিককে বা শেয়ার হোল্ডারকে দেওয়া হয়ে থাকে। শেয়ার ওয়ারেন্ট, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার পূর্ণ মূল্য এর গ্রহীতা কর্তৃক পরিশোধিত করা হলে, মানে পূর্ণ মূল্য মানে তুমি ধরো একটা শেয়ার কেনার আবেদন জানাইছো, হ্যাঁ আমি ভাই আমি আপনার থেকে শেয়ার কিনতে চাই, আমি হচ্ছে শেয়ার কিনতে চাই বললে কি বুকড করলাম, বুকড করার পরে আমি কিছু টাকা দিলাম, এখনো কিছু টাকা দেওয়া বাকি, যখন তুমি পুরো টাকাটা দিয়ে দিবা তখন তারা কি দিবে? তোমাকে শেয়ার ওয়ারেন্ট দিবে, মানে তুমি পূর্ণ মূল্য দেওয়ার পরে। প্রমাণ হিসেবে কোম্পানি শেয়ার হোল্ডারদের প্রামাণ্য দলিল প্রদান করে, তাকে শেয়ার ওয়ারেন্ট বলা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই শেয়ার ওয়ারেন্টটা লাগে না, বিকজ তারা কি একদম শুরুতেই কি পুরো টাকাটা নিয়ে নেয়। কাঁচা সনদ বা স্ক্রিপ্ট। শেয়ার সার্টিফিকেট ইস্যু করার পূর্বে, এই সার্টিফিকেট ইস্যু করার পূর্বে শেয়ার মূল্য প্রদানকারীকে অন্তর্বর্তী সময়ের জন্য এই প্রামাণ্য দলিলটা দিয়ে থাকে। ওকে, মনে করো তুমি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইছো, ইউনিভার্সিটি তোমাকে এখনও কি অ্যাকচুয়াল আইডি কার্ডটা দেয় নাই, আপাতত তোমাকে যদি গেটসম্যান বলে যদি না ধরে, মানে দারোয়ান যদি না ধরে, আপাতত তোমাকে একটা কি এন্ট্রি পাস দিল। এই নর্মাল এন্ট্রি পাসটাই হচ্ছে কি কাঁচা সনদ, মানে আপাতত চালায় যাওয়ার মতো একটা সনদ। ওকে, পরবর্তীতে তোমাকে একদম পরিপক্ক হলে 1 মাস 3 মাস বা 2 মাস পরে তোমাকে অ্যাকচুয়াল সার্টিফিকেটটা দিবে। ক্ষতিপূরণ পত্র মানে হচ্ছে শেয়ার সার্টিফিকেট হারানো গেলে, শেয়ার সার্টিফিকেটের জন্য যে হারিয়ে ফেলো তার প্রতিলিপি লাভের জন্য শেয়ার মালিককে যে লিখিত প্রতিলিপি পত্রে স্বাক্ষর করে তাকে কি বলে? ক্ষতিপূরণ পত্র। মানে তুমি যে শেয়ার সার্টিফিকেট হারিয়ে ফেলো
তোমার জরিমানা দিতে হবে, জরিমানার সাথে সাথে কি এই ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা কি ক্ষতিপূরণ পত্র। লভ্যাংশ পরোয়ানা বা ডিভিডেন্ড ওয়ারেন্ট, লভ্যাংশ ঘোষণার পর তা ব্যাংক হতে সংগ্রহের জন্য কোম্পানি শেয়ার মালিকদের যে প্রমাণপত্র প্রদান করা হয় করে তাকে কি বলে? লভ্যাংশ পরোয়ানা বলে। তুমি যদি এই লভ্যাংশ পরোয়ানাটা নিয়ে যাও ব্যাংকে, তাহলে কি ব্যাংক তোমাকে কি দিবে? লভ্যাংশ দিবে। সো ইটস আ ডকুমেন্ট যেটা থ্রুতে তুমি কি পাবা? লভ্যাংশ পাবা। ওকে, আচ্ছা, ওকে। প্রতিজ্ঞাপত্র বা ঋণপত্র, ঋণপত্র, আচ্ছা, ঋণপত্র জিনিসটা কি? ঋণপত্র জিনিসটা হচ্ছে ডিভেঞ্চার, বা ইংলিশে বলে কি? ডিভেঞ্চার। সো বড় বড় যারা রেপুটেড কোম্পানি, ধরো স্কয়ার ফার্মাটিক্যালস, হ্যাঁ ঠিক আছে, অথবা ধরো অ্যাপেল কোম্পানি, অথবা ধরো স্যামসাং কোম্পানি, তারা খুব বেশি রেপুটেটেড, রাইট? সো তুমি ধরে নিচ্ছ তারা খুবই ভালো একটা কোম্পানি, তারা কখনো ব্যাংক্রাপসিতে যাবে না বা দেউলিয়া হবে না, বাকি তারা তোমার টাকা মেরে দিবে না, রাইট? তো তারা কি করে? তারা ডিভেঞ্চার ছাড়ে মার্কেটে, সো বা জনগণের কাছে, মানে ডিভেঞ্চার বিক্রি করে বা ঋণপত্র বিক্রি করে। এক্ষেত্রে কোনো ধরনের জামানতের প্রয়োজন পড়ে না। আমরা জানি কি, যখন কারো ঋণ নিতে হয় সে কি করে? জামানত দেয়, মানে জামানতের বিপরীতে ঋণ দেয়। মনে করো তুমি ব্যাংক থেকে ঋণ নিবা 10,000 টাকা, ব্যাংকের কাছে 10,000 টাকা কম হয়ে যাচ্ছে 10 লক্ষ টাকা, ঠিক আছে? এখন তুমি 10 লক্ষ টাকা যখন তুমি ব্যাংকের কাছে যাবা, ব্যাংক তোমাকে শুধু শুধু 10 লক্ষ টাকা দিবে না। সে কি বলবে? ঠিক আছে 10 লক্ষ টাকা দিব, বাট আপনাকে কিছু জামানত রাখতে হবে। হতে পারে তোমার বিল্ডিংটা তুমি জামানত রাখবা। তুমি যদি 10 লক্ষ টাকাটা দিতে কোনোভাবে যদি মানে না পারো, তাহলে কি হবে? ব্যাংক তোমার ওই বিল্ডিংটা বিক্রি করে 10 লক্ষ টাকাটা আদায় করে নিবে, রাইট? সো এই ঋণপত্র বা ডিবেঞ্চারের ক্ষেত্রে এমন জামানতের প্রয়োজন হয় না। জামানত ছাড়া তারা এই ঋণপত্র ছাড়ে, জনগণ ওই ঋণপত্র কিনে, তারপর একটা নির্দিষ্ট সময় পরে যত টাকা ঋণ দিছে সেই ঋণের কি টাকাটা ফেরত পায়। তার পাশাপাশি প্রতি বছরেই একটা নির্দিষ্ট সময় পরে তাকে ঋণের টাকাটা ফেরত দেয়, ট্রু, বাট প্রতি বছরে বছরে সে কি পায়? সুদ পায়, ওকে, বা একটা কি নির্দিষ্ট পরিমাণ সুদ পেতে থাকে, ওকে। সো এটাকে বলে কি আমরা ঋণপত্র বা ডিবেঞ্চার। বন্ড বা ঋণপত্র হচ্ছে এক ধরনের ঋণের দলিল, যার মাধ্যমে কোম্পানি জনগণ বা বিভিন্ন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘমেয়াদের জন্য ঋণ গ্রহণ করে। এখানে যদিও বন্ড বা ঋণপত্রকে একসাথে করে ফেলছে, বাট ইউজুয়ালি ঋণপত্রকে আমরা ডিবেঞ্চার হিসেবে ধরি, আর বন্ডকে একটা ইন্ডিভিজুয়াল বন্ড হিসেবে আমরা ধরে থাকি, ওকে। সো যদি কনফিউশন থাকে, তুমি হচ্ছে তোমার বইয়ে যেটা মানে ক্লিয়ারলি লেখা, যদি মনে করো যেটা সেপারেট করা থাকে তাহলে সেপারেট, বাট ইন মাই সেন্স ডিবেঞ্চার আর ঋণপত্র এক ক্যাটাগরির মধ্যে পড়ে, আর বন্ড দীর্ঘমেয়াদীর মধ্যে পড়ে। সো দীর্ঘমেয়াদের জন্য ঋণ গ্রহণ করা হয়ে থাকে। সো ঋণপত্রের ক্ষেত্রে কি হয়? আমরা জাস্ট বন্ড বা ঋণপত্র কি? ঋণ গ্রহণের একটা দলিল, ওকে। আচ্ছা, ঋণপত্রের মধ্যে মধ্যে ঋণ গ্রহণকৃত অর্থের পরিমাণ, কত টাকা ঋণ তুমি গ্রহণ করতে চাচ্ছ বা কত টাকা ঋণ তুমি গ্রহণ করছো, ঋণ পরিশোধের সময় কোন সময় তুমি ঋণ পরিশোধ করবা, আর প্রতি মাসে তুমি যে সুদের হার পাবে সেই সুদের হার, অন্যান্য ঋণ সংক্রান্ত শর্তাবলী কি থাকে? উল্লেখ করা থাকে। বন্ড বা ঋণপত্র হচ্ছে ঋণ গ্রহণকারী বা প্রদানকারীর মধ্যে এমন একটি চুক্তিপত্র যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ কি? ঋণকৃত অর্থের পরিমাণ, ঋণ পরিশোধের নিশ্চয়তা, সুদের হার, পরিশোধের তারিখ ইত্যাদি কি করে থাকে? উল্লেখ করা হয়ে থাকে। ঋণপত্র বা বন্ডের ক্ষেত্রে অপর একটি চুক্তিনামা সংযুক্ত থাকে। বন্ড বা ঋণপত্রের সাথে কি আরেকটা চুক্তিপত্র কি থাকতে পারে? সংযুক্ত থাকতে পারে, যার মধ্যে ঋণ প্রদান সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী উল্লেখ থাকতে পারে, ওকে। সো এবার আসি, বন্ড বা ঋণপত্র একটি ঋণের দলিল, যেখানে কি যেটা দলিল হিসেবে ব্যবহৃত হয়, বা এটা একটা ডকুমেন্ট বা প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয়। ঋণ বা ঋণপত্রের ধারক বা পাওনাদার ঋণপত্র ইস্যুকারীর নিকট হতে নির্দিষ্ট পরিমাণ সুদ পায়। মানে যে তোমার বন্ড কিনতেছে সে কি তোমার একজন পাওনাদার, তো তোমাকে কি করতে হবে? তোমার পাওনাদারকে একটা নির্দিষ্ট সময় পর পর সুদ প্রদান করতে হবে। সো অধিকারী নির্দিষ্ট সময়ান্তে আসল টাকাও ফেরত পায়, মানে একটা নির্দিষ্ট প্রমাণ পরে তুমি কি যত টাকা ইনভেস্ট করছো বা যত টাকা তুমি ঋণ দিছো সেই টাকাটা তুমি কি করবা? ফেরত পাবা। আর শর্তগুলো তো বললাম, উল্লেখ থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা সামারি যদি দেখি, 5 থেকে 7 বছরের জন্য দীর্ঘমেয়াদী হয়। মূলধনকে সমপরিমাণ মূল্যের, আচ্ছা শেয়ার কাকে বলে আমি বললাম যে কি একটা বড় অ্যামাউন্টকে কি ছোট ছোট এককে ভাগ করা হয়ে থাকে।
কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য কি হয়ে থাকে, সমান হয়ে থাকে। সাধারণ শেয়ার মালিকরা কি অনিশ্চিত হারে কি পায়, লভ্যাংশ পায়। আর অগ্রাধিকার শেয়ারকে কি বলা হয়, হাইব্রিড বলা হয়, কারণ এটার মধ্যে সাধারণ শেয়ারেরও বৈশিষ্ট্য থাকে, বন্ড বা ঋণপত্রেরও কি থাকে, বৈশিষ্ট্য থাকে। আর এটা মাথায় রাখতে হবে কি, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস থাকে না। ওকে, আচ্ছা ওকে আচ্ছা, বন্ড হোল্ডারগণের মতো অগ্রাধিকার শেয়ার মালিকদের সাধারণত কোনো ভোটার অধিকার থাকে না। মানে বন্ড হোল্ডাররা বা ঋণপত্র হোল্ডাররা তাদেরও কি থাকে না, কোনো ধরনের ভোটিং রাইটস থাকে না, বিকজ তারা এমনিও পাওনাদার, যেহেতু পাওনাদার তাদের কোনো ভোটিং রাইটস থাকার কথা না। ওকে, শুধুমাত্র মালিকের ভোটিং রাইটস থাকে। শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বন্টন করা হলে, শেয়ার হোল্ডারদের যদি লভ্যাংশ না দেওয়া হয়, তাদেরকে যদি শেয়ার দেওয়া হয়, সেটা কি হয়ে যাবে, বোনাস শেয়ার হয়ে যাবে। যে শেয়ার প্রতি মূল্য যে শেয়ারের নির্দিষ্ট মূল্য লেখা থাকে না, তাকে কি বলি আমরা, অনান্তিক মূল্যের শেয়ার বলে থাকি। ওকে, পূর্ণ পরিশোধিত শেয়ারের সমষ্টিকে স্টক বলে। ঠিক আছে, শেয়ার মালিকানার মুখ্য প্রামাণ্য দলিল হলো কি, শেয়ার সার্টিফিকেট। ওকে, আচ্ছা, আর বন্ড বা ঋণপত্র সম্পর্কে আমরা একটু আগেই পড়েছি। আচ্ছা, এবার আসি ফাইনালি কি, বন্ডের কোর কনসেপ্টে। ওকে, সো বন্ডে যদি আমরা দেখি যে বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার বা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ করে। ওকে, সো বন্ড হোল্ডাররা কোম্পানির পাওনাদার হিসেবেই কি যুক্ত হয়, তারা মালিক হিসেবে থাকে না। সো এটা ঋণের দলিল হিসেবেও কি করে থাকে, কাজ করে থাকে, বা ঋণের মানে বন্ড যেটা সেটা। সো ঋণ বা ঋণপত্রের ধারক বা পাওনাদার ঋণপত্র ইস্যুকারীর নিকট হতে নির্দিষ্ট পরিমাণ কি পাবে, সুদ পাবে, নো লভ্যাংশ। বন্ডকে স্থায়ী আয় সিকিউরিটি বলা হয়ে থাকে। সো বন্ডকে কি বলে, স্থায়ী আয় সিকিউরিটি বলা হয়ে থাকে। আচ্ছা, এখন বন্ড কারা কারা বিক্রি করতে পারে। সো বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, মানে বন্ড কারা কারা ইস্যু করতে পারে বা বন্ড কারা কারা বিক্রি করতে পারে। সো ফার্স্টে আসে কি, সরকার বন্ড বিক্রি করতে পারে। তো সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে কি বলে, ট্রেজারি বন্ড বলা হয়। ওকে, তো ট্রেজারি বন্ড দেউলিয়া ঝুঁকিমুক্ত হয়ে থাকে। মানে সো সরকার কখনো দেউলিয়া হয় না, বা সরকার কখনো কি ব্যাংক্রাফট হয় না। সো এটা কি সবচেয়ে ঝুঁকিমুক্ত, মানে তুমি এটা থেকে সুদ পাবা, এটা কি তুমি নিশ্চিত। উদাহরণস্বরূপ বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে 5 বছর বা 10 বছর মেয়াদে কি ট্রেজারি বন্ড ইস্যু করেছে। তো ট্রেজারি বন্ডের yield বা প্রাপ্তি অন্যান্য বন্ডের তুলনায় কম হয়ে থাকে। মানে তুমি ট্রেজারি বন্ড যেহেতু ঝুঁকি কম, তোমার মানে এটা থেকে ইনকামও কম হবে বা এটা থেকে তোমার লাভও কম হবে। সো এটার yield বা প্রাপ্তি একটু কম হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার আসি কোম্পানি বা কর্পোরেশন। তো কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে কর্পোরেট বন্ড বলা হয়। কর্পোরেট বন্ডে বেশিরভাগ বৃহৎ কোম্পানি তাদের প্রয়োজনীয় তহবিল কি বন্ডের মাধ্যমে সংগ্রহ করে থাকে। কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটিও বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা একটু মাথায় রেখো কি, কোনটাকে সিনিয়র সিকিউরিটি বলা হয়, কর্পোরেট বন্ডকে কি বলা হয়, সিনিয়র সিকিউরিটি বলা হয়। কারণ কোম্পানির বিলোপ সাধন ঘটলে অগ্রাধিকার মানে সিনিয়র মানে কি, খুবই সবার উপরে, ঠিক আছে, বা সবচেয়ে কি মানে মোট কথা হচ্ছে সিনিয়র, রাইট। সো এই ক্ষেত্রে মানে এদেরকে সিনিয়র সিকিউরিটি বলা হয়, কারণ তাদের দাবি সবার আগে পূরণ করা হয়। ফার্স্ট অফ অল সুদ, মানে যখন ইনকাম করে কোম্পানি তাদেরকে সুদ দেয়, ফার্স্টে তাদেরকে সুদ দেয়, তারপর অগ্রাধিকার শেয়ারদের লভ্যাংশ দেয়, তারপর সাধারণ শেয়ারের কি দাবি লভ্যাংশ দিয়ে থাকে। আবার কোম্পানি যদি বিলোপ সাধন করে, মানে কোম্পানি যদি অফ হয়ে যায়, এখন কোম্পানির সকল সম্পত্তি বিক্রি করার পরে, টেবিল চেয়ার, তারপরে মনে করো বিল্ডিং, এগুলো সবগুলো বিক্রি করে দেওয়ার পরে তারপর কি যে সম্পদগুলো, মানে যে সম্পদের যে টাকাগুলো আছে, সেই ক্ষেত্রেও সবার শুরুতে বন্ড হোল্ডারদের দাবি পরিশোধ করা হয়, তারপর অগ্রাধিকার শেয়ারদের দাবি পরিশোধ করে, তারপর সাধারণ শেয়ারের কি দাবি পরিশোধ করে। এখানে দাবি বলতে বোঝাচ্ছি তারা যে টাকাটা ইনভেস্ট করছে সেই টাকাটা। ওকে, মনে করো যেই টাকাটা কোম্পানিকে সে ঋণ দিছে, এই ঋণটা সবার আগে কি পরিশোধ করবে কোম্পানি, তারপর যে টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে যতজন মানুষ অগ্রাধিকার শেয়ার কিনছে তাদের শেয়ারের টাকাটা তাদের কি ফেরত দিবে। তারপর যদি কিছু টাকা পয়সা থাকে, সেই টাকা পয়সা কি সাধারণ শেয়ারদের মধ্যে কি করা হবে, বিলি করা হবে। ওকে, যার কারণে বন্ডকে সিনিয়র সিকিউরিটি বলা হয়। বৈদেশিক সরকার বা কোম্পানি, তো বৈদেশিক সরকার বা ফরেন গভর্নমেন্ট বা ফরেন কোম্পানি কি করতে পারে, বন্ড বিক্রি করতে পারে। সরকার যদি তারা করে থাকে তাদেরকে কি বলবো আমরা, বৈদেশিক বন্ড বলে থাকবো। সো এক্ষেত্রে দেউলিয়াত্বের ঝুঁকি সম্ভাবনা থাকে। কর্পোরেট বন্ডেও কি থাকে, দেউলিয়াত্বের ঝুঁকি থাকে।
আবার ফরেন গভর্নমেন্ট বা ফরেন গভর্নমেন্ট না, ফরেন কর্পোরেটের কি থাকে, দেউলিয়তের ঝুঁকি থাকে। এটা একটু মাথায় রাখো, মাঝে মাঝে ভুল হতে পারে। এছাড়াও মুদ্রা বা বৈদেশিক বিনিময়ের ঝুঁকিও রয়েছে। মনে করো তুমি হচ্ছে বন্ড কিনছো, বাট তোমার দেখা গেছে যে কি ওই দেশের কারেন্সির দাম কমে গেছে। ওকে, তাহলে কি ওই দেশের কারেন্সির দাম কমে গেছে, তোমার বাংলাদেশের টাকার মান বেড়ে গেছে, সেক্ষেত্রেও কি তোমার একটা কি বৈদেশিক বিনিময়ের ঝুঁকিটাও কি থাকতে পারে। ওকে, আচ্ছা, মিউনিসিপাল কর্তৃপক্ষ কি বিক্রি করতে পারে। সো ফেডারেল গভর্নমেন্ট এবং এর এজেন্সি সমূহ ব্যতীত, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান লাইক এয়ারপোর্ট অথরিটি, ইউনিভার্সিটি অথরিটি, তাদের কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলবো আমরা, মিউনিসিপাল বন্ড বলবো। আর স্বায়ত্তশাসিত মানে কি, আমরা স্বায়ত্তশাসিত মানে জানি হচ্ছে কি তারা নিজেদের ডিসিশন নিজেরাই নিয়ে থাকে। ওকে, আচ্ছা, এই বন্ডের ঝুঁকি নির্ভর করে এর বিক্রয়যোগ্যতা, এর বিক্রয়যোগ্যতা এবং ক্রেডিট রেটিং এর উপর। সো তুমি বন্ড কিনছো ঠিকই, মিউনিসিপাল বন্ড, তুমি এটা কি তুমি আবার ফার্দার বিক্রি করতে পারবা কিনা সেটার উপরে ঝুঁকিটা নির্ভর করে। তার পাশাপাশি ক্রেডিট রেটিং, মানে ক্রেডিট রেটিং কোম্পানি আছে কিছু, ক্রেডিট রেটিং কোম্পানি বা ক্রেডিট রেটিং সংস্থা আছে কিছু, তারা কি করে রেটিং করে যে কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানিটা খারাপ। যে কোম্পানির রেটিং বেশি তার বন্ডের মূল্য পরিশোধ করার ক্ষমতা তত বেশি, তারা তোমার বন্ডের মূল্যটা তত তাড়াতাড়ি মানে পরিশোধ করতে পারবে বলে তারা কি এটাকে বেশি রেটিং দিয়ে থাকে। ওকে, সো যার রেটিং বেশি তার কি ঝুঁকি তত কম। এবার আসি সুদের হার, মানে বন্ডের বৈশিষ্ট্যের মধ্যে আমরা এবার চলে আসছি, সুদের হার। সো আমরা জানি কি বন্ডের সুদের হারটা কি হবে, লিখিত মূল্যের উপরে, মানে যত টাকার বন্ড সেই টাকার উপরে কি একটা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট পার্সেন্টেজে কি দিয়ে থাকে, সুদ প্রদান করে থাকে। একে কি বলা হয়, কুপন রেট বলা হয়। মানে যেই হারে তুমি কি পাবা, সুদ পাবা, বা চুক্তিবদ্ধ সুদের হার বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রেট বলে দেওয়া থাকে। কুপন সুদের হারের মাধ্যমে কোম্পানির লিখিত মূল্যের উপরে বার্ষিক বা অর্ধবার্ষিক, মানে বছরের মাঝামাঝিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কি পাবে, সুদ পাবে। ঠিক আছে, তাকে নির্ণয় করা হয়। এবার সে পরিপক্কতা বা মেচিউরিটি মানে হচ্ছে যে তুমি যে বন্ডটা কিনছো কয় বছরের জন্য কিনছো, লাইক 15 ইয়ার্স হতে পারে, কোম্পানি তোমার থেকে 15 বছরের জন্য ঋণ নিতে পারে। সো এই যে 15 বছর বা 10 বছর বা 5 বছর, ওটাকে বলে কি পরিপক্কতা, মানে কত বছর পরে তোমার বন্ডটার মেয়াদ শেষ হয়ে যাবে, মানে কোম্পানি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিবে। এবার আসি পরিশোধ বা রিডেমশন। বেশিরভাগ ক্ষেত্রে বন্ড হলো পরিশোধযোগ্য, মানে তুমি বন্ডটা কিনছো, কিন্তু বন্ডটা কিনে তাদেরকে একটা ঋণ দিছো, তারপর 5 বছর 10 বছর 15 বছর পরে কোম্পানি তোমার কাছে কি টাকাটা ফেরত দিয়ে তোমার থেকে বন্ডের ডকুমেন্টটা আবার কি নিয়ে যাবে। অর্থাৎ আসল নির্দিষ্ট সময় পর কি করে, আসল অর্থ প্লাস কি সুদের টাকা, বা সুদের টাকা যদি প্রতি মাসে বছর বছর দেয়, বাট আসল টাকাটা কি তোমাকে দিয়ে দেয়, প্লাস যদি কিছু সুদ বাকি থাকে সেটাও দিয়ে দেয়। সো তারা এটা কীভাবে কিনে, দুইভাবে পরিশোধ করতে পারে। আমি একটা বলেছিলাম সিঙ্কিং ফান্ড বা নিমজ্জিত তহবিল, এটা একদম শুরুতে বলেছিলাম। আর একটা হচ্ছে কল প্রভিশনটা দেখতেছি পরে। তো ফার্স্ট আসি কি নিমজ্জিত তহবিল পরেই আমরা কি দেখব, কল প্রভিশনটা দেখব। ওকে, সো নিমজ্জিত তহবিল জিনিসটা কি, আমি শুরুতেই বলেছিলাম যে কি নিমজ্জিত তহবিল সৃষ্টির উদ্দেশ্য হলো সময় মতো ঋণ পরিশোধ করা। সো মুনাফার একটা অংশ এই নিমজ্জিত তহবিলে আলাদা করে রাখা হয় বা সঞ্চয় করা হয়, যাতে কি নির্দিষ্ট সময় পরে যাতে কি তুমি একটা বড় অ্যামাউন্ট টাকা জমাতে পারো, যাতে কি তুমি ঋণটা পরিশোধ করে দিতে পারো। সো এই নিমজ্জিত তহবিলের কারণে হচ্ছে কি দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করা হয়ে থাকে। ওকে, সো উদ্দেশ্যে প্রতি বছর মুনাফা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করা হয়ে থাকে। আর কল প্রভিশন হচ্ছে যে মনে করো তোমার কোম্পানি হচ্ছে, তুমি ধরো 80 কোম্পানি দেওয়ার সময় তুমি হচ্ছে ঋণ নিছো 15 বছরের জন্য, কিন্তু তুমি দেখা গেছে তুমি 5 বছর পরে তোমার কোম্পানিটা অনেক ভালো করতেছে, তুমি অনেক বেশি প্রফিট ইনকাম করতেছো, তুমি এত বেশি প্রফিট ইনকাম করতেছো যে তুমি লভ্যাংশ দেওয়ার পরেও তুমি হচ্ছে সঞ্চিত তহবিল আছে বা সিঙ্কিং ফান্ড আছে, এগুলো একদম ফুলফিলড হয়ে যাচ্ছে। এখন তুমি কি 15 বছর পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নাই, তুমি চাইলে তুমি এখনই তুমি ঋণটা পরিশোধ করে দিতে পারো। সেই ক্ষেত্রে এই কল প্রভিশনটা আসে। ঠিক আছে, এক্ষেত্রে কোম্পানি কি করে, কল প্রভিশন করে বা পুনঃক্রয় করে ফেলে, মানে বন্ডের মূল্য তাকে পরিশোধ করে দেয়, বন্ডের মূল্য পরিশোধ করে তার থেকে বন্ডটা নিয়ে নেয়। এক্ষেত্রে কি করে, কোম্পানি তাকে যত টাকার বন্ড ছিল তার থেকে একটু বেশি পেমেন্ট করে থাকে, যেহেতু আগে নিয়ে নিচ্ছে, বেশি পেমেন্ট করে থাকে। সো এটাকে হচ্ছে কি বলে, বন্ড বলে। যে কল প্রভিশন বলতে মেয়াদ পূর্তি বা পরিপক্ক তারিখের পূর্বে, মানে 15 বছরের জন্য বন্ড তুমি কিনছো, বাট 15 বছর আগেই কি তোমার থেকে কোম্পানি টাকাটা পরিশোধ করে আবার নিয়ে নিল। ঠিক আছে,
দেখছো এই যে সমমূল্য বা যত টাকার বন্ড ছিল তা হতে একটু বেশি হতে পারে, মানে তার থেকে একটু বেশি তোমাকে কি করে দিতে পারে, পরিশোধ করে দিতে পারে। আচ্ছা, এবার আসি একক মূল্য বা ডোমিনেটর। এটা যে প্রতিটি বন্ডের লিখিত মূল্যকে কি বলা হয়, একক মূল্য বলা হয়। সো এই লাইনটা একটু মাথায় রেখো, প্রতিটি মূল্যের লিখিত মূল্যকে কি বলা হয়, একক মূল্য বলা হয়ে থাকে। ইনডেঞ্চার, ইনডেঞ্চার হচ্ছে বন্ড হোল্ডার এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে বন্ড হোল্ডারদের অধিকার, বন্ড ইস্যুর দায়িত্ব সম্পর্কিত লিখিত বৈধ দলিল কি ইনডেঞ্চার বলে। এটা হাজারবার আসছে, লাইক লিটারালি হাজারবার আসছে ইনডেঞ্চার সম্পর্কিত এমসিকিউ, সিকিউ, কতে খতে প্রচুর জায়গায় আসছে। সো ইনডেঞ্চারটা খুব ভালোভাবে পড়ে যাও। ইনডেঞ্চার হচ্ছে একটা লিখিত বৈধ দলিল যেটার মধ্যে কি থাকবে, তার ওই যে কোম্পানি আর বন্ড হোল্ডার আর ইস্যুকারীর মধ্যে কি যত বৈধ সম্পর্ক আছে, যত শর্তাবলী আছে, সে সব কিছু কী করা হবে, লিখিত থাকবে। আচ্ছা, এবার হচ্ছে জামানত। তো আমরা শুরুতেই বললাম যে কি তোমাকে ঋণ দিবে বাট একটা জামানতের বিরুদ্ধে দিবে বা বিপরীতে দিবে, বিরুদ্ধে না। তো ঋণপত্র জামানত যুক্ত এবং জামানতবিহীন উভয় হতে পারে। তো জামানত যুক্ত ঋণকে কি বলি আমরা, বন্ড বলি, ঠিক আছে। সো জামানত যুক্ত ক্ষেত্রে কোম্পানির নির্দিষ্ট কোনো সম্পত্তিকে জামানত হিসেবে রাখা হয়ে থাকে বিল্ডিংকে। কোম্পানি দেউলিয়া হলে উক্ত জামানত বিক্রি করে বন্ডের মালিকদের পাওনা পরিশোধ করে থাকে। জামানত থাকলে সেটা বন্ড হবে, জামানত না থাকলে সেটা কি হবে, ডিভেঞ্চার হবে। আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে যাই যে কি বন্ড হতে প্রাপ্তি। তুমি বন্ড কিনছো, ওকে, বন্ড কেনার পরে তোমার বন্ড থেকে ইনকাম হতে হবে, রাইট। সো বন্ড হতে প্রাপ্তি কনসেপ্টটা এখানেই আসে। বন্ড বা ঋণপত্রের ইল্ড এর বাজার মূল্যের সাথে সম্পর্কিত। তুমি যে বন্ডটা কিনছো, বন্ড থেকে যে তুমি টাকাটা পাবা সেটা কিসের উপর ডিপেন্ড করে, বাজার মূল্যের উপর ডিপেন্ড করে। ফলে এটি কুপন সুদের হার, কুপন সুদের হার হতে কি হবে, ভিন্ন হতে পারে। মানে তুমি যেই পার্সেন্টেজে তুমি সুদ পাইতে হলে, তুমি তো মনে করো 1 কোটি টাকা, সরি বেশি বলে ফেলছি, 1 লক্ষ টাকা তাদেরকে ঋণ দিছো বা 10 লক্ষ টাকা তাদেরকে ঋণ দিছো। 10 লক্ষ টাকা যেহেতু ঋণ দিছো, তুমি 10 লক্ষ টাকার উপরে ধরো 10% হারে কি দিবা, সুদ পাওয়ার কথা, ঠিক আছে। 10% হারে যদি সুদ পাও তাহলে 1 লক্ষ টাকা করে পাওয়ার কথা। কিন্তু কি বললাম, বন্ড বা ঋণপত্রের ইল্ড বা প্রাপ্তি বা তুমি যত টাকা ইনকাম করো বা যে যত টাকা পাবা সেটা কিসের উপর ডিপেন্ড করে, বাজার মূল্যের উপর ডিপেন্ড করে বা সম্পর্কিত। সো ইল্ড দুই ধরনের হয়ে থাকে, ইল্ড দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে চলতি ইল্ড আর একটা হচ্ছে মূলধনী ইল্ড লাভ। চলতি ইল্ড হচ্ছে কি তুমি যেই টাকাটা সুদ আকারে পাচ্ছ বা যে টাকাটা তুমি কি চলতি মানে প্রতি মাসে মাসে অর্ধবার্ষিক বা বছরে পাচ্ছ, এটাকে কি বলে, চলতি ইল্ড বলে। মানে তুমি প্রতি 6 মাস পর পর যে ইনকামটা হচ্ছে এই বন্ড থেকে বা 1 বছর পর পর তোমার যে ইনকামটা হচ্ছে। আর একটা হচ্ছে মূলধনী ইল্ড। মূলধনী ইল্ড হচ্ছে যে তুমি বন্ডের ফুল টাকাটা, লাইক তুমি যদি 10 লক্ষ টাকা দিচ্ছ, এই 10 লক্ষ টাকাটা থেকে তোমার কত টাকা লাভ হয়েছে, ঠিক আছে। হইতে পারে তুমি 10 লক্ষ টাকাটা তুমি তাদেরকে পরিশোধ করছো, মানে তাদেরকে ঋণ দিছো, এখান থেকে তোমার কি আরও বেশি টাকা রিটার্ন আসতে পারে। তারা 10 লক্ষ টাকা তোমার থেকে ঋণ নিছে, বা তোমাকে দেওয়ার সময় কত দিছে, ধরো 15 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা দিছে, অর্থের সময় মূল্যের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে কি হতে পারে। ওকে, সো এই ইল্ড দুই রকমের হয়ে থাকে, একটা চলতি ইল্ড মানে তুমি সুদ থেকে যেটা যে জিনিসটা পাচ্ছ, যে ইনকামটা হচ্ছে, আর মূলধনী ইল্ড মানে তুমি যে ঋণ দিছো, এই ঋণ থেকে তোমার যে ইনকামটা হচ্ছে বা প্রাপ্তিটা হচ্ছে। সো ক্যাপিটাল গেইন বা ইল্ড। মনে করো কোনো একটি বন্ডের কুপন রেট হচ্ছে কত, 14%, বা কুপন রেট মানে কি সুদের হার 14%। এ সমমূল্য বা পার ভ্যালু মানে ওই বন্ডের মূল্য ধরো কত, একটা বন্ডের মূল্য কত হলো 1000 টাকা। সো আর বাজার মূল্য হচ্ছে 750 টাকা। মানে বন্ডও কিন্তু শেয়ারের মতোই, ওকে। সো বড় একটা অ্যামাউন্টের কি ছোটো 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 অনেকগুলো বন্ড বিক্রি করা হয়ে থাকে শেয়ারের মতোই। সো এই ক্ষেত্রে কি বন্ডের লিখিত মূল্য, ওই বন্ডের মধ্যে লেখা আছে কত 1000 টাকা, কিন্তু ওই বন্ডের বাজার মূল্য মানে মার্কেট প্রাইস মানে অ্যাকচুয়াল প্রাইস মানে বাজারে এটার প্রাইস একটু কমে গেছে, কত হয়েছে 750 টাকা হয়ে গেছে, ওকে। সো এই ক্ষেত্রে তুমি চলতি ইল্ডটা বের করবা কিভাবে, বার্ষিক সুদের হার 40%, রাইট, সুদের হার আর কি বন্ডের বর্তমান বাজার মূল্য 750 টাকা। তাহলে তুমি ধরে নিচ্ছ কি তুমি 18.70 টাকা করে কি পাচ্ছ, ইল্ড পাচ্ছ, চলতি ইল্ড পাচ্ছ। মানে প্রতি বছর বা প্রতি নির্দিষ্ট সময় পর পর কি তুমি এত টাকা ইনকাম করতেছো এটা থেকে, শর্ট টার্মের জন্য বা কম কম সময়ের জন্য। আরেকটা হচ্ছে যে একটি বন্ড 1000 টাকা মূল্যে ক্রয় করে, 1000 টাকা মূল্যে ক্রয় করে পরবর্তীতে 1050 টাকা বিক্রি করলে, মনে করো তুমি হচ্ছে বন্ড হচ্ছে বিক্রয়যোগ্য, শেয়ার কিন্তু বিক্রয়যোগ্য, তুমি শেয়ার কিনছো, তুমি শেয়ারটা অন্য কাউকে বিক্রি করতে পারবা, ঠিক আছে। তুমি বন্ড কিনছো বাট বন্ডটা তুমি অন্য কাউকে বিক্রি করতে পারবা, রাইট। সো এই ক্ষেত্রে দেখো
তুমি 1000 টাকা কি করছো, বন্ড কিনছো 1000 টাকা দিয়ে, কিন্তু তুমি বিক্রি করছো কত, 50 টাকা এক্সট্রা দিয়ে, মানে 1050 টাকায় বিক্রি করছো। সো মূলধনী লাভ হলো কত, 50 টাকা। ক্লিয়ার ব্যাপারটা এমন। তাহলে মূলধনী লাভ ইল্ড বা মূলধনী লাভ থেকে তোমার কত টাকা ইনকাম হয়েছে। তো সমাপনী মূল্য মাইনাস প্রারম্ভিক মূল্য। সমাপনী মূল্য মানে কি, তুমি সমাপনীতে মানে শেষমেশ তুমি 1050 টাকা কি করছো, বিক্রি করছো। আর কি প্রারম্ভিক মূল্য মানে তুমি কত টাকা কিনছিলা, মানে কত টাকা কিনছিলা, 1000 টাকায় কিনছো, তো 1000 টাকা উপরে আসবে, আবার নিচে কি প্রারম্ভিক মূল্য হবে, তাহলে কি 1000 টাকা, মানে আলটিমেটলি তোমার 5%, মানে তুমি মানে মূলধনী ইল্ড মানে তুমি ওই বন্ডটা ক্রয় বিক্রয় থেকে, মানে তুমি ঋণ দেওয়া থেকে, মানে ঋণটা অন্য কারো কাছে বিক্রি করার মাধ্যমে যে মূলধনী ইল্ডটা পাইছো বা মূলধনী ইনকামটা হয়েছে সেটা কত, 5%। আর চলতি ইল্ড হচ্ছে তোমার ওই সময়কালে, তোমার যতদিন পর্যন্ত তোমার কাছে বন্ডটা ছিল বা আছে, এর থেকে তুমি 6 মাস 5 মাস 6 মাস পর পর, 1 বছর পর পর তোমার যে ইনকামটা আসতেছিল বা টাকাটা আসতেছিল সেটা কি চলতি, সেটা কি 18.70% করে তুমি পাচ্ছ। ওকে, আচ্ছা এবার আসি বন্ডের বৈশিষ্ট্য আর2 আসে, সেটা একটু পড়ে নিই। সম্পত্তি ও আয়ের উপর দাবি। সম্পত্তি ও আয়ের উপর দাবি, কোম্পানি বন্ড হোল্ডারগণ শেয়ার মালিকদের চেয়ে আগে আয়ের উপর দাবি করতে পারে। শেয়ার হোল্ডারদের, আচ্ছা সম্পত্তি ও আয়ের উপর দাবি, যেহেতু এটা ঋণ, ওকে যেহেতু এটা ঋণ, সেক্ষেত্রে এখানে শেয়ার সংখ্যা বা বন্ড সংখ্যা দ্বারা লিমিটেড না। কোম্পানি যদি শেয়ার হোল্ডারদের বা ঋণ হোল্ডারদের দাবি পরিশোধ করতে না পারে, তাহলে কোম্পানি দরকার হলে নিজের সম্পত্তি বিক্রি করে হলে তাদের দাবি পরিশোধ করতে হবে। সো সো এক্ষেত্রে তাদের সম্পত্তির উপর বন্ড হোল্ডারদের দাবি আছে, আবার আয়ের উপরে তো আছেই। আমি একটু আগে বলেছিলাম কি, সবার আগে সুদ পরিশোধ করা হয়, তারপর অগ্রাধি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ, তারপর সাধারণ শেয়ার হোল্ডারদের কি দেওয়া হয়, লভ্যাংশ দেওয়া হয়। ওকে, সো বিলোপ সাধনের সময়ও কি, বিলোপ সাধনের সময় সম্পত্তি বিল্ডিং টিল্ডিং সব বিক্রি করার পরে সবার আগে বন্ড হোল্ডারদের অর্থ পরিশোধ করা হয়, তারপর অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যারা যেই টাকা দিয়ে শেয়ার কিনছে সেই টাকাটা পরিশোধ করা হয়, তারপর সাধারণ শেয়ার। ওকে, এবার আসি ইস্যুকারী কর্তৃপক্ষের ভিত্তিতে ট্রেজারি বন্ড। সরকার এটা ট্রেজারি বন্ড বিক্রি করে থাকে। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলে। মিউনিসিপাল বন্ড স্বায়ত্তশাসিত কোম্পানিগুলো বা স্বায়ত্তশাসিত সংস্থাগুলো বিক্রি করে থাকে। কর্পোরেট বন্ড নর্মাল কোম্পানিগুলো বিক্রি করে থাকে। বৈদেশিক বন্ড ফরেন গভর্নমেন্ট বা ফরেন কোম্পানিগুলো বিক্রি করে থাকে। ওকে, আচ্ছা এবার আসি জামানতের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণীবিভাগ। জামানতবিহীন বন্ড মানে কি, তোমার কোনো সম্পত্তি তাদের কাছে জামানত রাখতে হবে না। জামানত ছাড়া যখন বন্ড ইস্যু করা হয় তাকে জামানতবিহীন বন্ড বলা হয়। জামানতবিহীন বন্ডকে ঋণপত্র বা ডিবেঞ্চার বলা হয়। আমি জাস্ট শুরু থেকে তোমাকে যেটা বললাম যে কি, ঋণপত্র বা ডিবেঞ্চারকে কি বলা হয়, জামানতবিহীন বন্ড বলা হয়, বা নর্মালি ঋণপত্র বা ডিবেঞ্চার বলা হয়। তো এদের আলাদা নাম আছে, কিন্তু অনেকে আবার সেটাকে কি করতে পারে, বন্ডের ভিতরে ঢোকাইতে পারে, বলতে পারে কি জামানতবিহীন বন্ড। সো ঋণপত্র বা ডিবেঞ্চারকে জামানতবিহীন বন্ড বলা হয়। শুধুমাত্র বৃহৎ মানে খুব রেপুটেড কোম্পানিগুলো জামানত ছাড়াই কি মানে ঋণ ইস্যু করতে পারে, বা ঋণপত্র ইস্যু করতে পারে বা ডিবেঞ্চার ইস্যু করতে পারে, বা আর্থিক সচ্ছল কোম্পানিগুলো যেগুলো ক্রেডিট রেটিং খুব বেশি, মানে ক্রেডিট রেটিং যাদের, আমি বলেছিলাম ক্রেডিট রেটিং যাদের খুব বেশি তাদের কি ঋণ পরিশোধ ক্ষমতা তত বেশি। ধরো স্যামসাং কোম্পানি বলো, বা অ্যাপেল বলো, অথবা স্কয়ার ফার্মাসিউটিক্যালস বলো, তাদের কিন্তু বুঝে যায় তারা কত বড় কর্পোরেট, রাইট? তারা চাইলে ডিবেঞ্চার ইস্যু করতে পারে। আর ঋণপত্র বা ডিবেঞ্চার দীর্ঘমেয়াদী জামানতবিহীন বন্ডের হাতিয়ার বা দলিলকে ঋণপত্র বলে। শুধুমাত্র বৃহৎ কোম্পানিগুলো এগুলো বিক্রি করতে পারে। আচ্ছা, জামানতের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণীবিভাগ। জামানতের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণীবিভাগ, একটা হচ্ছে কি আয় বন্ড, আরেকটা কি অধীন ঋণপত্র। আয় বন্ড কি, যে বন্ডের সুদ পরিশোধ নির্ভর করে ইস্যুকারী কোম্পানি আয় করছে কি করছে না। কোম্পানি যদি আয় করে তাহলে কি কোম্পানি তোমাকে সুদ দিবে, কোম্পানি যদি আয় না করে তাহলে কোম্পানি তোমাকে সুদ দিবে না। সো এগুলো হচ্ছে স্পেশাল বন্ড আর কি, এগুলো ইউজুয়ালি ট্রেড হয় না। সো ইস্যু করে কোম্পানি আয়ের উপর তাকে আয় বন্ড বলে, ঠিক আছে? ইস্যুকারী কোম্পানির আয়ের উপর তাকে আয় বন্ড বলে। এই ধরনের বন্ড সাধারণত প্রচলিত বন্ডের মতোই, কিন্তু এক্ষেত্রে সুদ পরিশোধ নির্ভর করে ঋণ গ্রহীত কোম্পানির আয়ের উপর। যদি কোম্পানি আয় পর্যাপ্ত পরিমাণ হয় তাহলে বন্ডের উপর সুদ প্রদান করবে, নাহলে করবে না। অধীন ঋণপত্র, কোম্পানির ঋণপত্র সমূহের মধ্যে যদি এমন ধরনের কিছু ঋণপত্র থাকে
যেগুলো দাবি অন্যান্য নিশ্চয়তাবিহীন ঋণপত্রের দাবি পরিশোধের উপর মেটানো হয়, তবে সেই ধরনের ঋণপত্রের অধীন ঋণপত্র বলা হয়ে থাকে। সো বেসিক্যালি যেটা হয় যে কোম্পানির বিলোপ সাধন ঘটলে অন্যান্য ঋণ পরিশোধ করা না হওয়া পর্যন্ত কি এই ঋণপত্রের দাবি পরিশোধ করে না। ওকে, তো মানে এটা হচ্ছে ঋণের মধ্যে সবার লাস্টে তাদের ঋণ পরিশোধ করা হয়ে থাকবে। সো এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে একটু দেখো। আচ্ছা, এবার যদি দেখি যে আরেকটা হচ্ছে জামানত যুক্ত বন্ড, মানে বেসিক বন্ড যেটাকে বলে। সো এটার মধ্যে কি মর্গেজ বন্ডটা আসে। মর্গেজ বন্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট। সাধারণত স্থায়ী সম্পত্তি জামানত রেখে যে সকল ঋণপত্র ইস্যু করা হয় তাকে কি মর্গেজ বন্ড বলা হয়ে থাকে। মর্গেজ মানেই জামানত। ওকে, সো এখানে জামানতকৃত সম্পত্তির বাজার মূল্য বন্ডের অন্তর্নিহিত মূল্যের অপেক্ষা বেশি হতে হবে। মানে তুমি যে বিল্ডিংটা তাদের কাছে জামানত রাখতেছো তার মূল্য তোমার বন্ডের মূল্য থেকে বেশি হতে হবে, যাতে তোমার এই বিল্ডিংটা বিক্রি করে সে নিশ্চিন্তে টাকাটা তুলে ফেলতে পারে, যাতে তুমি যদি বন্ডের টাকাটা পরিশোধে ব্যর্থ হয়ে থাকো, ঠিক আছে, যাতে সে নিশ্চিন্তে বিল্ডিংটা বিক্রি করে কি করতে পারে, বন্ডের টাকাটা আদায় করে ফেলতে পারে। আচ্ছা, এবার আসি ইকুইপমেন্ট ট্রাস্ট সার্টিফিকেট। ইকুইপমেন্ট ট্রাস্ট সার্টিফিকেটটা হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির বিপরীতে ঋণ দেওয়া হয়। ঠিক আছে, তুমি কোম্পানিটাই ধরো যন্ত্রপাতির উপরে, অথবা তোমার কোম্পানির যন্ত্রপাতি যেগুলো আছে ওগুলো তুমি কি করতে পারো, জামানত হিসেবে দিতে পারো। তো যন্ত্রপাতির স্থায়িত্বকালের উপর ভিত্তি করে ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়ে থাকে। ওকে, সো মূলত যন্ত্রপাতি কেনার জন্যই এই ধরনের ঋণ ব্যবস্থা, মানে ঋণটা নেওয়া হয়ে থাকে। পরিশোধ যদি করতে না পারে কোম্পানি কি করে, এই মেশিনগুলো বিক্রি করে দেয়, সরি যে পাওনাদার সেইগুলো কি বিক্রি করে দেয়। চ্যাটেল মর্গেজ। চ্যাটেল মর্গেজ হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিগত ব্যবহার্য সম্পত্তি জামানত রেখে ঋণ নেওয়া হয়। ব্যবহার্য জিনিসপত্রগুলো যেমন ফটোকপি মেশিন, টেবিল, এগুলাকে জামানত হিসেবে দিয়ে ঋণ নেওয়া হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার আসি মালিকানার ভিত্তিতে বন্ড। এক্ষেত্রে নিবন্ধিত বন্ড থাকতে পারে। নিবন্ধিত বন্ড হচ্ছে কি ক্রমিক সংখ্যা থাকবে, ঋণদাতার নাম থাকবে, ঠিকানা লিখিত থাকবে, একদম প্রপারলি ডকুমেন্টেড হবে, যেটা কিনা কি করা যাবে না, হস্তান্তরযোগ্য করা যাবে না, বারে আরেকজনকে দিয়ে দেওয়া যাবে না, যে আরেকজন এটা ক্যারি করলো সেই এটার মালিক হয়ে গেলো, এমন হবে না আর কি। আর হচ্ছে বাহক বন্ড। বাহক বন্ড হচ্ছে কি এটার মধ্যে খুব ডিটেলিং থাকবে না, নিবন্ধিত থাকবে না, মানে এই ধরনের উপর হস্তান্তরযোগ্য হয়ে থাকে। ওকে, মানে তুমি মানে এটা তুমি চাইলে তোমার ফ্রেন্ডকে দিয়ে দিতে পারো, এটা চাইলে তুমি তোমার ছেলেকে দিতে পারো, তুমি বাবাকে দিতে পারো, তুমি যদি বাবাকে দিয়ে দাও বাবা এটার মালিক হয়ে যাবে। ওকে, মানে এখানে কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে না। ওকে, আচ্ছা, এবার আসে অন্যান্য বন্ড। অন্যান্য বন্ডগুলো একটু ইম্পর্টেন্ট, যেমন জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড, কুপন মানে কি, মানে কি পড়েছিলাম, সুদের হার। কুপন রেট মানে কি সুদের হার। সো এই ধরনের বন্ডে সুদের হার উল্লেখ থাকে না, যার কারণে একে কি বলে, জিরো কুপন বন্ড বলে। সো এই বন্ডগুলো মানুষ কিনবে কেন তাহলে, আমি যদি সুদের হারই না পাই, রাইট। সো এই ধরনের বন্ডগুলো এমন হয় যে কি বন্ডের মূল্য ধরো 100 টাকা, ঠিক আছে, কিন্তু কোম্পানি তোমার কাছে এটা 80 টাকা বিক্রি করবে। তোমার কাছে কোম্পানিটা বিক্রি করবে কত টাকায়, 80 টাকায়। 100 টাকায় বিক্রি করবে না, কিন্তু লেখা যদিও 100 টাকা, কিন্তু কোম্পানি তোমার কাছে বিক্রি করবে কত টাকায়, 80 টাকায়। যখন মেয়াদ শেষ হবে, ধরো 5 বছরের জন্য নিছে, 5 বছর শেষে তুমি যখন বন্ডটার টাকা আদায় করতে যাবা, কোম্পানি তোমাকে 100 টাকা দিবে। এখানে যে 20 টাকা আছে, 20 টাকা যে তুমি পরবর্তীতে এক্সট্রা পাবা, সেটাই কি তোমার লাভ, বা তোমার লাভ হিসেবে ধরে নিবা আর কি। তো জিরো কুপন বন্ডে তোমাকে কোনো ধরনের সুদ দেওয়া হবে না, বাট তোমার কাছে কি কম মূল্যে বন্ডটা বিক্রি করা হবে। যখন তুমি 5 বছর শেষ হবে, তুমি বন্ডের টাকা আদায় করতে যাবা, তখন তোমাকে কোম্পানি কি 100 টাকা দিবে। ওকে, আচ্ছা, এবার স্থায়ী ও পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড। বন্ড এবং ভেরিয়েবল ইন্টারেস্ট বেয়ারিং বন্ড, এ সকল বন্ডের ধারক নির্দিষ্ট সময়ান্তে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পান, নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পান, তাকে স্থায়ী সুদযুক্ত বন্ড বলে। কিন্তু বন্ড গ্রহীতা নির্দিষ্ট সময় পর পর ভিন্ন ভিন্ন হারে পান, তাকে কি পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড বলা হয়। এক্ষেত্রে স্থায়ী বন্ড হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, 6 মাস, 1 বছর, এই নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট হারে সুদ পাবে। আর পরিবর্তনশীল সুদযুক্ত বন্ড হচ্ছে তোমাকে 6 মাস পরে 5% হারে দিছে, এরপরে 1 বছর পরে 10%, আবার এরপরের বছর 6%, এমন করে চেঞ্জ হতে পারে সুদের হার। ওকে, সো এটাকে পরিবর্তনশীল সুদের হার বলে থাকে। আর স্থায়ী মানে কি, তুমি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট হারে কি পাবা, ইয়ে কুপন রেটটা পাবা, বা সুদের হারটা পাবা, সুদ পাবা। আবার আসি তলবযোগ্য বন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। পুট বন্ড, পরিবর্তনযোগ্য বন্ড, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি দেখো যে তলবযোগ্য বন্ড, তলবযোগ্য বন্ড হচ্ছে যে কি কলেবল বন্ড।
কলেবল বন্ড। তলবযোগ্য বন্ডের মানে হচ্ছে যে কোম্পানি ধরো তোমার থেকে 10 বছরের জন্য তোমার থেকে কি করলো, বন্ড একটা কিনে তোমার থেকে টাকা নিয়ে গেল। এখন কোম্পানি চাইলে তোমাকে 4 বছর পরে বা 5 বছর পরে তোমাকে পুরো টাকাটা পরিশোধ করে তোমার বন্ডটা কিনে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে এটাকে বলে কি, কলেবল বন্ড বলে। সো ইউজুয়ালি যেটা হয় যে কি, 10 বছরের জন্য যদি বন্ড বিক্রি করে 10 বছর পর তোমাকে টাকাটা পরিশোধ করে তারপর বন্ডটা আবার ফিরিয়ে নিবে, রাইট। কিন্তু কলেবল যদি তোমার বন্ডটা যদি কলেবল বন্ড হয়, সেক্ষেত্রে কোম্পানির কাছে যদি ইনাফ টাকা চলে আসে, তার কাছে যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা চলে আসে, কোম্পানি চাইলে তোমাকে ঋণের টাকাটা ফেরত দিয়ে তোমার থেকে বন্ডটা আবার নিয়ে আসতে পারবে। সেটাকে কি বলে, তলবযোগ্য বন্ড বলে, বা তলব করতে পারাটাই কি তলবযোগ্য বন্ড। এবার সেই পুট বন্ড, পুট বন্ডটা যদি দেখায় যে এই ধরনের ঋণপত্রের ধারক ঋণ গ্রহীতাকে ঋণপত্র পুনঃক্রয়ের জন্য কি চাপ প্রয়োগ করতে পারে, অর্থাৎ পুট বিশিষ্ট বা কল বৈশিষ্ট্যের ঠিক বিপরীত। এক্ষেত্রে মনে করো তোমার মন চাইছে আর ভালো লাগতেছে না, এই যে একটা বন্ড একটা কিনছি, কিনে পুরো টাকাটা ওদিকে দিয়ে রাখছি, আমি আর কোথাও ইনভেস্ট করতে পারতেছি না, মানে জাস্ট যাতা অবস্থা। সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে ভাই, মানে একটা কোম্পানিকে প্রেশার দিতে পারো, আপনার বন্ড আমার আর লাগবে না, আপনার বন্ড থেকে সুদের হার খুবই কম, ভালো লাগতেছে না, কি করবে, কি করে বন্ডটা তাকে ফেরত দিয়ে বন্ড যেই টাকাটা সে ইনভেস্ট করছে বা যে টাকাটা সে ঋণ দিছে, ঋণের টাকাটা কি করে সে আবার ফেরত নিয়ে আসতে পারে। সো এই ক্ষেত্রে কি করে, যে কোম্পানিকে কি করতে পারে, চাপ প্রয়োগ করতে পারে। ওকে, এবার আসি পরিবর্তনযোগ্য বন্ড। পরিবর্তনযোগ্য বন্ড হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে তুমি চাইলে এই বন্ডটাকে শেয়ারে কনভার্ট করে ফেলতে পারবা, সেটাকে কি বলে, পরিবর্তনযোগ্য বন্ড। ওকে, আচ্ছা, ওকে, বন্ড সম্পর্কে অনেক আলোচনা করলাম, এখন হচ্ছে একটু সামারি করি। ওকে, বন্ড কি দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, ক্লিয়ার। সরকার কর্তৃক ট্রেজারি বন্ড। কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি বলা হয়। কর্পোরেট বন্ডকে সিনিয়র সিকিউরিটি কেন বলা হয়, কারণ তাদের দাবি সবার শুরুতে পরিশোধ করা হয়। বৈদেশিক কর্পোরেট বন্ড কি, বৈদেশিক কর্পোরেট বন্ডে দেউলিয়ার ঝুঁকি কিন্তু থাকে। ওকে, এটা মাথায় রেখো। বেশিরভাগ বন্ড হলো কি পরিশোধযোগ্য, মানে একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে টাকাটা পরিশোধ করে দেয়। প্রতিটি বন্ডের লিখিত মূল্যকে একক মূল্য বলা হয়। ওকে, নিমজ্জিত তহবিলের সৃষ্টির উদ্দেশ্য হলো সময় মতো ঋণ পরিশোধ করা, ঠিক আছে, নিমজ্জিত তহবিল বা সিঙ্কিং ফান্ড। কল প্রভিশন বলতে মেয়াদ পূর্বেই মানে পরিপক্ক তারিখ আসার পূর্বেই কি করা, বন্ডের মূল্য পরিশোধ করে দেওয়া। ওকে, এবার আসি বন্ড হোল্ডার বা ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে বন্ড হোল্ডার অধিকার এবং মানে তাদের দায়িত্ব বা শর্তাবলী এগুলো কোথায় উল্লেখ করা থাকে, ইনডেঞ্চারে উল্লেখ করা থাকে বা একটা দলিলে উল্লেখ করা থাকে। কোম্পানি শেয়ার বা মালিকদের আয়ের উপর দাবি করতে পারে। কোম্পানির বন্ড হোল্ডারগণ শেয়ার মালিকদের চেয়ে আগে, মানে তাদের সুদটা আগে পরিশোধ করা হয়, তারপর মানে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু সূত্রগুলো দেখি। কুপন বন্ডের মূল্য নির্ণয়, ঠিক আছে, মানে তুমি যেই বন্ডে সুদ পাবা, যেই বন্ডে তুমি সুদ পাবা প্রতি সময় পর পর, মানে বেসিক্যালি নর্মাল বন্ডের মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। কোশ্চেনে তোমার ক্লিয়ারলি বলা থাকবে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। ওকে, বা বন্ডের মূল্য নির্ণয় করো, মানে কারেন্ট প্রাইসটা নির্ণয় করো বন্ডের। সেক্ষেত্রে তুমি বন্ডের মূল্য দিবা, মানে নির্ণয় করার ক্ষেত্রে তুমি আই ইজ ইকুয়াল টু সুদের হার লিখবা, আই ইজ ইকুয়াল টু সুদের হার বা কুপন বা বার্ষিক সুদের হারটা লিখবা, বের করবা। মানে তোমার ধরো বন্ডের মূল্য 1000 টাকা, এর উপর 10% তুমি সুদ, 1000 টাকা আসবে, 100 টাকা আসবে, সেটা হবে কি তোমার সুদের হার। ওকে, সো 1 + কেডি। কেডি বলতে কি বোঝায়, এদিকে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার তোমার কোশ্চেনে উল্লেখ করা থাকবে, ঠিক আছে, যে বন্ড থেকে অ্যাকচুয়ালি কি আমার কত আয় এক্সপেক্ট করি আমরা। ওকে, সো এই আয়ের হারটা উল্লেখ থাকবে। এন মানে হচ্ছে তুমি কয় বছরের জন্য বন্ডটা কিনছো, বা তোমার বন্ডের মেয়াদ 15 বছর কি 5 বছর, সেটা উল্লেখ করা থাকবে। আর কেডি সম্পর্কে আমি একটু আগে বললাম যে তোমার কি প্রয়োজনীয় আয়ের হার বা তোমার এক্সপেক্টেড আয়ের হার। এমবি মানে ম্যাচিউরিটি ভ্যালু, মানে তোমার বন্ডটা পরিপক্ক সময় বা একদম তোমার বন্ডটার মানে যখন 5 বছর বা 10 বছর ফিল আপ হবে, তখন তুমি কত টাকা পাবা, তুমি কত টাকা ফেরত পাবা, ঠিক আছে, সেটা কি ম্যাচুরিটি ভ্যালু। সো ম্যাচুরিটি ভ্যালু এদিকে লিখবা, আর কি নিচে আবার কি সেম। সো বেসিক্যালি তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ফর্মুলাটা মুখস্থ করা, বাদ বাকি যা আছে তুমি জাস্ট কোশ্চেন দেখলে বুঝবা। ক্লিয়ার? ওকে, এবার আসি অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে বন্ডের মূল্য। এখন তুমি যদি প্রতি বছর শেষে সুদ পাও তাহলে একটা, আর যদি তুমি প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ পাও তাহলে এটা।
এক্ষেত্রে তুমি সেম তোমার বন্ডের মূল্য ধরো 1000, সেটার উপরে 10% বের করে লিখবা, আর প্রয়োজনীয় আয়ের হার উল্লেখ করা থাকবে 14% বা 12% দেওয়া থাকবে, সেটা উপরে বসাবা। কিন্তু যদি অর্ধবার্ষিক হয় সেক্ষেত্রে নিচে 2 দিয়ে ভাগ করবা। আবার সময় তোমার টোটাল কত সময়ের জন্য নিছে সেটার সাথে কি 2 দিয়ে গুণ করবা, আবার 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে গুণ করবা। ক্লিয়ার? আর কি ম্যাচুরিটি ভ্যালুটা বসাই দিবা, এদিকে কোশ্চেনে উল্লেখ করা থাকবে ম্যাচুরিটি ভ্যালু। আচ্ছা, চিরস্থায়ী বন্ডের মূল্য। চিরস্থায়ী বন্ড হচ্ছে তোমাকে আজীবন সুদ দিয়ে যাবে কোম্পানি। ক্লিয়ার? তোমাকে যখন কোম্পানি আজীবন সুদ দিয়ে যাবে সেটাকে বলে কি চিরস্থায়ী বন্ড। এক্ষেত্রে চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে তোমার সূত্রটা হচ্ছে এমন, চিরস্থায়ী বন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করবো কিভাবে, সুদের হার, মানে তোমার কত টাকা করে কি সুদ দিয়ে যাচ্ছে। আর কেডি তোমার এক্সপেক্টেড আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার। প্রয়োজনীয় আয়ের হার, বন্ডের প্রয়োজনীয় আয়ের হার তোমার কোশ্চেনে বলা থাকবে। আর আয় হচ্ছে কি সুদের হার, তুমি কত টাকা করে কি সুদ পাচ্ছ। ক্লিয়ার? সো এটার মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে কি তুমি বের করে ফেলতে পারবা। আর চিরস্থায়ী বন্ড মানে কি বললাম, কি যে বন্ড বুঝেছে নির্দিষ্ট মেয়াদকাল উল্লেখ থাকে না, মানে তুমি আজীবন পর্যন্ত কি পাবা, এটা থেকে সুদ পাবা। ক্লিয়ার? এবার আসি জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের মূল্যায়ন। জিরো কুপন বন্ড মানে কি বলেছিলাম, যে তুমি কোনো কুপন হার পাবা না, কুপন হার তোমাকে দিবে না, মানে তুমি যদি 10 বছরের জন্য কিনো, তোমাকে 10 বছরের জন্য কিনলেও তোমাকে কোনো ধরনের সুদ দিবে না প্রতি বছর বছর, জাস্ট তোমার থেকে কম দামে শেয়ারটা কিনে বিক্রি করবে। তোমার থেকে কম দামে শেয়ারটা বিক্রি করবে, পরে যখন তোমার শেয়ার টাকাটা ফেরত দিবে তখন কি বেশি টাকা ফেরত দিবে। ক্লিয়ারলি এটাই। সো এই ক্ষেত্রে তোমার আয়ের ব্যাপারটা এদিকে আসতেছে না। আমরা এর আগের বারবার কিন্তু আয় বের করছিলাম বা সুদের হার বের করছিলাম, এখানে এটা আসবে না। সিম্পলি তুমি এটার বর্তমান ভ্যালু বা কারেন্ট প্রাইস, মানে এখন বর্তমানে এটার ভ্যালু কত বের করতে হলে তোমার জাস্ট উপরে ম্যাচুরিটি ভ্যালু, মানে তোমার মেয়াদ শেষে এটার ভ্যালু কত হবে সেটাকে ভাগ করবা কি দিয়ে, 1 প্লাস কেডি। কেডি বলেছিলাম কি প্রয়োজনীয় আয়ের হার, এটা কোশ্চেনে খুব সুন্দর মতো উল্লেখ করা থাকবে। আয়ের হার আর নয় তুমি কয় বছরের জন্য বন্ডটা কিনেছিল, ঠিক আছে, বা কোম্পানি তোমার কাছে কয় বছরের জন্য সেটা বিনিয়োগ মানে বিক্রি করছে, মানে মোট কথা হচ্ছে মেয়াদকাল। ওকে, আচ্ছা। আবার হচ্ছে একটু ইম্পর্টেন্ট কথাবার্তা একটু যদি দেখি যেগুলো তোমার মাথায় রাখা উচিত, সেটা কি কুপন বন্ডে সময় ও কুপন হার দেয়া থাকে। কুপন বন্ডে সবই দেওয়া থাকে, সময়ও দেওয়া থাকবে, কত পার্সেন্ট হারে সুদ পাচ্ছ সেটাও দেওয়া থাকবে। অসীম বন্ড বা মানে স্থায়ী বন্ড, ঠিক আছে, এই ক্ষেত্রে কি তোমার কোনো সময় উল্লেখ থাকবে না, মানে আজীবন পর্যন্ত তোমাকে সুদ দিয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু কুপন হার উল্লেখ থাকবে। ক্লিয়ার? কোনো সময় থাকবে না। জিরো কুপন বন্ডে কি থাকবে, জিরো কুপন বন্ডে তোমার সুদের হার উল্লেখ থাকবে না। ক্লিয়ার? কুপন হার দেওয়া থাকবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। জিরো কুপন বন্ডের অপর নাম কি হতে পারে, ডিপ ডিসকাউন্ট বন্ড হতে পারে। ঠিক আছে, জিরো কুপন বন্ডের কি হতে পারে, ডিপ ডিসকাউন্ট বন্ড, মানে তোমার কাছে সে ডিসকাউন্টে বন্ডটা বিক্রি করবে। ক্লিয়ার? পরে নির্দিষ্ট সময় শেষে তোমাকে পুরো টাকাটাই কি করবে, সে পরিশোধ করবে। আচ্ছা, ইল্ড, আমরা এতক্ষণ ইল্ড বের করলাম, প্রাপ্তি বের করলাম, যে তোমার বন্ড থেকে তুমি কত টাকা কি পেতে পারো। কোনো বন্ড বর্তমান বাজার মূল্য ক্রয় করে নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখলে, মনে করো তুমি হচ্ছে 10 বছরের জন্য বন্ড কিনছো, এই 10 বছর তুমি যদি বন্ডটা ধরে রাখো, তোমার কাছে রেখে দাও, তাহলে কি তুমি কত টাকা প্রাপ্তি পাচ্ছ বা ইল্ড পাচ্ছ, বা যা প্রত্যাশিত হার হতে প্রত্যাশিত আয়ের হারকে কি বলে, বন্ড হতে প্রাপ্তি বলা হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে বন্ড হতে প্রাপ্তির পরিমাপ করার পদ্ধতি দুইটা হতে পারে। ওকে, এখন হচ্ছে বন্ড হতে প্রাপ্তির পরিমাপ দুইটা কিভাবে, একটা হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের হার। মেয়াদ পূর্তিতে বন্ডের হার কি বলেছিলাম একটু আগে, যে বলেছিলাম যে তুমি যদি বন্ডটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখো, মানে তুমি ধরো তোমার কাছে কোম্পানি 10 বছরের জন্য বন্ডটা বিক্রি করছে, এখন তুমি ওই 10 বছর যদি বন্ডটা ধরে রাখো, তাহলে তুমি 10 বছর পরে যে মানে আয়টা হবে বা প্রাপ্তিটা পাবা, বা যে টাকাটা তোমার মানে একটা লাভ হবে, সেটা কি মেয়াদ পূর্তিতে বন্ডের আয় হার। ওকে, আর হচ্ছে ইল টু কল্ড আমরা কি বলেছিলাম, ধরো কোম্পানি ইনাফ স্টেবল হয়ে গেছে, কোম্পানি ইনাফ স্টেবল হয়ে যাওয়ার কারণে কোম্পানি কি করছে, 5 বছর 6 বছর পরে, বন্ড কিন্তু 10 বছরের, কিন্তু 5 বছর 6 বছর পরে কোম্পানি বলছে যে আমার ইনাফ টাকা পয়সা হয়ে গেছে, এখন আমি কি বন্ডের মূল্যটা পরিশোধ করে দিতে চাচ্ছি, বন্ডের মূল্যটা পরিশোধ করে তোমার থেকে বন্ডটা আমি আবার নিয়ে নেব। তাহলে মোট কথা হচ্ছে ঋণের টাকাটা পরিশোধ করে দিতে চাচ্ছে। সো ইল টু কল্ডের ক্ষেত্রে কি হয়, মেয়াদ পূর্তির পূর্বে ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ড তলব করা হলে ওটাকে কি বলবে,
অর্জিত, সেটা থেকে তোমার অর্জিত আয়ের হারটা। ওকে, সো এই ক্ষেত্রে একটা আয়ের হার হতে পারে, এই ক্ষেত্রে একটা আয়ের হার হতে পারে। ইউজুয়ালি যেটা হয় যে তোমার থেকে যদি সে আগে ভাগে বন্ডের টাকাটা যদি পরিশোধ করে দেয়, আগে ভাগে যদি বন্ডটা কিনে নেয়, তাহলে কি হবে, তোমাকে একটু বেশি আয়ের হার দিবে বা একটু বেশি প্রফিট দিবে, যে ভাই তোমাকে তো আমি বলছিলাম যে 10 বছর পর্যন্ত সুদ দিব, কিন্তু আমি হচ্ছে এখন পরিশোধ করে দিতে চাচ্ছি, তুমি একটু বেশি টাকা রাখো, এমন আর কি। আর চলতি ইল্ড মানে আমি শুরুতেই বললাম যে কি, বন্ড হতে পারতো বর্তমান আয় হার, বর্তমানে তুমি কত টাকা করে, কত পার্সেন্ট করে আসলে আয় করতেছো, ব্যাপারটা এমন। আচ্ছা, বর্তমান বাজার মূল্য বর্তমান বাজার মূল্য বা সমমূল্যের সমান হলে মেয়াদ পূর্তিতে বর্তমান বাজার মূল্য লিখিত মূল্যের যদি সমান হয়, তাহলে কি কুপন রেটের সমান হবে। মোট কথা হচ্ছে যে তুমি বন্ডটা যত টাকা দিয়ে কিনছিলা, ওটার প্রাইস আর বর্তমানে বন্ডটার বাজার মূল্য মানে মার্কেটে এটার প্রাইস কত, ঠিক আছে। ধরো তুমি একটা ঘড়ি কিনছো আজকে 100 টাকা দিয়ে, তোমার এমন হতে পারে আগামীকাল ঘড়িটার দাম কমে যেতে পারে, রাইট, অথবা এমন হতে পারে তোমার আগামীকাল ঘড়িটার দাম বেড়ে যেতে পারে, ব্যাপারটা এমন। তো তুমি যদি 100 টাকা দিয়ে একটা বন্ড কিনে থাকো, কিন্তু তোমার যদি একটা নির্দিষ্ট সময় পরে বা একটা নির্দিষ্ট সময়ের বাজার মূল্য যদি কমে যেতে পারে বা বেশি বেড়ে যেতে পারে, যদি দুটোটা সমান হয়ে থাকে, তাহলে আয়ের হার কুপন রেটের সমান হয়। মানে তুমি যে 10% করে বা 20% করে যে কুপন পাচ্ছ বা সুদের হার পাচ্ছ, সেটার সমানই হয়ে থাকে। ওকে, সো এটার জন্য আমরা একটা চার্টের মাধ্যমে জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, কুপন রেট আর ওয়াইটিএম যদি সমান হয়, কখন সমান হয়, মানে ইল্ড টু ম্যাচুরিটি, ঠিক আছে, বা সমমূল্য বা মার্কেট মূল্য কখন সমান হয়, যদি মার্কেট ভ্যালু পার ভ্যালু সমান হয় বা সমমূল্য হয়, তাহলে কি বন্ড ইস্যু হবে কি সমমূল্যে। আর যদি কুপন রেট যদি ইল্ড টু ম্যাচুরিটি থেকে একটু বেশি হয়, তাহলে মার্কেট ভ্যালু কি হবে, মার্কেট ভ্যালু এটা থেকে একটু বেশি হবে। ক্লিয়ার? এটা কি হবে, অধিহারে বিক্রি হবে, ঠিক আছে। ওই বন্ডটা ইস্যু হবে কি অধিহারে বা বেশি হারে বিক্রি হবে। বিকজ কেন, কারণ ওই যে তুমি যে ঘড়িটা কিনছো, এই ঘড়িটার দাম কি মার্কেটে বেড়ে গেছে। যদি ঘড়িটার দাম বেড়ে যায়, তাহলে কি বন্ডটা ইস্যু করা হবে কি অধিহারে ইস্যু করা হবে। আর যদি অধিহারে ইস্যু করা হয়, ওই বন্ডের কুপন রেটও কি হবে, ইল্ড টু ম্যাচুরিটি থেকে কি হবে, বেশি হবে। কুপন রেট কখন কম হবে ইল্ড টু ম্যাচুরিটি থেকে, যখন মার্কেট ভ্যালু পার ভ্যালু থেকে কম হবে। মানে মার্কেটে তোমার ঘড়িটার দাম ধরো কমে গেছে, এখন যদি তোমার ঘড়িটার দাম যদি কমে যায়, তাহলে কি কমে বিক্রি করতে হবে, মানে অবহারে ইস্যু করা হয়ে থাকে। ওকে, সো স্লাইডটা আরেকবার একটু দেখে নাও, ক্লিয়ার হবে তাহলে। আচ্ছা, এবার শেয়ার ও বন্ডের সঠিক মূল্যায়ন, অবমূল্যায়ন বা অতি মূল্যায়ন, এই জিনিসটা আমরা একটু যদি দেখি, যে কি ইনস্ট্রিক্ট ভ্যালু বা মার্কেট ভ্যালু হচ্ছে কি মার্কেটে এটার প্রাইস আপাতত এমন, মানে মূলত কেমন। সো ইনস্ট্রিক্ট ভ্যালু যখন মার্কেট ভ্যালু সমান হয়, তখন মানে হচ্ছে শেয়ার বা বন্ডটি বাজারে সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে, মানে জাস্টিফাই করা হয়েছে। এক্ষেত্রে শেয়ার বা বন্ডটি বিনিয়োগ বা বিনিয়োগকারীর ইচ্ছার উপর নির্ভরশীল, মানে হচ্ছে মার্কেটেও যত প্রাইস, তোমার শেয়ারটা বিক্রি হচ্ছে তত প্রাইসে। ওকে, মার্কেটে যত প্রাইস, তোমার ঘড়িটা যত প্রাইস, তোমার মার্কেটে মানুষজন যত, মানে মার্কেটে এটার প্রাইস যত, মানে কোম্পানি এটা তত প্রাইসেই বিক্রি করতেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা কি হচ্ছে, বন্ডটা মূল্যায়িত হচ্ছে, ঠিকভাবে মূল্যায়িত হচ্ছে, ঠিক আছে। এখন ইনস্ট্রিক্ট ভ্যালু বা অন্তর্মূল্য যখন বাজার মূল্য থেকে বেশি হয়, বাজার মূল্য থেকে যখন বেশি হারে বিক্রি করা হয়, শেয়ার বা বন্ডটি বাজারে অবমূল্যায়িত করা হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে যেটা হয় যে কি শেয়ার বা বন্ডটিতে বিনিয়োগকারীর জন্য লাভজনক হবে, কেননা খুব দ্রুতই শেয়ার বন্ডটির দাম বৃদ্ধি পেয়ে অন্তর্মূল্যের কি হবে, সমান হবে। মোট কথা হচ্ছে যে মনে করো একটা শেয়ারের, মনে করো তোমার ঘড়ির ভ্যালুটা অনেক বেশি, কিন্তু কি হচ্ছে বাজারে এটার মূল্য কম 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 দেখাচ্ছে। তুমি জানো ঘড়িটার দাম হচ্ছে 100 টাকা, কিন্তু তুমি মার্কেটে যায় পাইলা 70 টাকা, ধরো পাইলা 70 টাকা। এখন তুমি তাড়াতাড়ি যে 70 টাকাটা দিয়ে কিনে ফেলে কি হবে, কারণ তুমি জানো আগামীকাল সবাই জানবে কি এটার ভ্যালু অনেক বেশি, এটার দাম আসলে 70 টাকা না, এটার দাম আসলে 100 টাকা। তখন কি হবে, এটা আপাতত মার্কেটে অবমূল্যায়িত হয়ে আছে, ঠিক আছে। তুমি জানো এটার দাম হুট করে 100 টাকা হয়ে যাবে, যদি 100 টাকা হয়ে যায় তুমি এটা 100 টাকা দিয়ে বিক্রি করতে পারবা। ক্লিয়ার? তখন কি হবে, তুমি যদি মার্কেট থেকে যদি দ্রুত যে 70 টাকায় কিনে ফেলো, তাহলে কি তুমি লাভবান হবা, কারণ এটা কি মানে এটার অ্যাকচুয়াল ভ্যালু বা অন্তর্মূল্যর সমান সমান হয়ে যাবে। এবার আসি ইনস্ট্রিক্ট ভ্যালু, যেটা কি নাকি মার্কেট ভ্যালু থেকে যদি কম হয়, মনে করো মার্কেটে এটার দাম দেখাচ্ছে 120 টাকা,
ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার ভ্যালু হচ্ছে 100 টাকা। সেই ক্ষেত্রে তুমি যদি 120 টাকা দিয়ে কিনো তাহলে তুমি লস খাবা, বিকজ তুমি যদি আজকে 120 টাকা দিয়ে কিনো, তুমি পরের দিন মার্কেটে যায় দেখবা কি এটার দাম 100 টাকা হয়ে গেছে, ঠিক আছে, তখন তুমি কি 20 টাকা লসের তোমার বিক্রি করতে হবে। সো এটা কি অতি মূল্যায়িত হয়ে গেছে, ঠিক আছে, মার্কেটে তোমাকে এটা অতি মূল্যায়িত করে তোমাকে এটা বিক্রি করছিল অ্যাকচুয়ালি। সো এক্ষেত্রে যে লাভবান হবে না, কেননা খুব দ্রুতই ঘড়িটার প্রাইসটা কি অ্যাকচুয়াল প্রাইসে নেমে আসবে, ঠিক আছে। তো খুব দ্রুতই শেয়ার বা বন্ডটির দাম কমে অন্তর্মূল্যের সমান হবে, যা বিনিয়োগকারীর জন্য ক্ষতির কারণ হতে পারে। ওকে, আচ্ছা, অনেক বকবক করলাম, প্রত্যেকটা পার্ট বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। সো কিছু কিছু এক্সাম্পল দিছি, কিছু কিছু যদি এক্সাম্পল না দিয়ে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু মোটামুটি তোমাদের কনসেপ্টটা আপাতত ক্লিয়ার করার চেষ্টা করছি। সেই সাপেক্ষে তুমি যদি আরেকবার বইটা একটু গো থ্রু করো, পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বা প্রত্যেকটা লাইন তুমি খুব সুন্দর করে লিখতে পারবে পরীক্ষার হলে। ওকে, সো এখন আমরা কিছু এমসিকিউ দেখি। এমসিকিউগুলো যদি দেখি যে নিচের কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস, নিচের কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস, চিন্তা করে দেখো, দীর্ঘমেয়াদী উৎস, আর্থিক ইজারা, একদম শুরুতে পড়ছিলাম, আর্থিক ইজারা কি দীর্ঘমেয়াদী উৎস, ঠিক আছে। ট্রেজারি বিল্ড আর ট্রেজারি বন্ড দুইটা আলাদা জিনিস। ওকে, ট্রেজারি বিল্ড স্বল্পমেয়াদী হয়ে থাকে, ট্রেজারি বন্ড বড় দীর্ঘমেয়াদী হয়ে থাকে। আচ্ছা, এবার আসি প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কম হলে বন্ডটি কি দামে ইস্যু করা হবে। সো আমরা একটু আগে অবমূল্যায়িত অধিমূল্যায়িত পড়েছিলাম, রাইট। সো এটা থেকে তুমি একটু ক্লিয়ার হতে পারবা যে কি, যে প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কম হলে বন্ডটি কি দামে ইস্যু করা হবে। সো বন্ডটি কি প্রিমিয়ামে ইস্যু করা হবে, মানে তোমার যদি প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কি হয় কম হয়, তাহলে বন্ডটা কি অধিহারে বিক্রি হবে, মানে কি বেশি দামে বিক্রি হবে। ওকে, নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ, নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ, গৃহ ঋণ যেটা, এটা কি দীর্ঘমেয়াদী ঋণ, আমরা একদম প্রথম দিকে পড়েছিলাম এটা। ওকে, জমাতিরিক্ত স্বল্পমেয়াদী, আন্তঃব্যাংক স্বল্পমেয়াদী, ক্যাশ ক্রেডিট, এগুলো কি স্বল্পমেয়াদী। ওকে, নিচের কোন দুটি প্রকার আয় শেয়ার হোল্ডারগণ তাদের বিনিয়োগের উপর সাধারণত পেয়ে থাকে, কোন দুই ধরনের আয় বিনিয়োগের উপর পেয়ে থাকে, সুদ, সরি না, যদি আমরা দেখি যে কি লভ্যাংশ ও মূলধনী লাভ, ঠিক আছে, মূলধনী লাভ, লভ্যাংশ কি থাকে, যে প্রতি মাসে মাসে আমি কি পাচ্ছি, আমি একটা লভ্যাংশ পাচ্ছি, ডিভিডেন্ড পাচ্ছি। তার পাশাপাশি আমি যদি মনে করো 100 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে শেয়ারটা কিনে আমি যদি 12 টাকা বিক্রি করতে পারি, তাহলে কি হবে, আমার 2 টাকা কি মূলধনী লাভ হবে, বিকজ ইটস দ্য শেয়ার প্রাইস। ওকে, আচ্ছা, নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়ন খরচ সর্বনিম্ন হবে, অর্থায়ন খরচ সর্বনিম্ন হবে, চিন্তা করে দেখো, অর্থায়ন খরচ সর্বনিম্ন হবে সাধারণ শেয়ারে, মাই অ্যাপোলজিস, বন্ডে হবে। বন্ডে কেন হবে, বন্ডে খেয়াল করি নাই, বন্ডে হবে কারণ তুমি যখন বন্ড বিক্রি করো, এটা হচ্ছে খুব ব্রড একটা জিনিস। বন্ড হচ্ছে তোমাদের মাথায় হয়তো থাকতে পারে, পাওনাদারকে তো আমার প্রতি মাসে মাসে সুদ দিতে বাধ্য, আমি যদি বাই চান্স যদি আমি তার থেকে যে টাকাটা ঋণ নিছি ওটা যদি আমি পরিশোধ করতে না পারি, তাহলে আমার নিজের সহায় সম্পত্তি সব বিক্রি করে তাকে পরিশোধ করতে হবে, রাইট। কিন্তু এখানে কিন্তু অন্য কিছু বলছে, এখানে যেটা বলছে সেটা বলছে কি, নিচের উচ্চ সময়ের মধ্যে কোনটি অর্থায়নের খরচ সর্বনিম্ন, মানে তুমি যে টাকাটা ম্যানেজ করছো এই ম্যানেজিং খরচটা সবচেয়ে কম। কারণ তুমি যদি বন্ড ইয়ে করো তাহলে কি হবে, তোমার প্রতি মাসে সুদ দিতে হবে, মানে তোমার যদি মনে করো 100 টাকা ইনকাম হয়, তোমার যদি 100 টাকা ইনকাম হয়, তোমার এই 100 টাকার উপর কিন্তু ট্যাক্স দিতে হবে, সরকারকে ট্যাক্স দিতে হবে, রাইট। সো এখন 100 টাকার উপরে তোমার 100 টাকার উপরে তোমার মনে করো সুদ দিতে হয়েছে 20%, ধরো 20 টাকা দিতে হয়েছে। ওকে, এখন তোমার যে 20 টাকা সুদ দিতে হয়েছে, তোমার থাকে কত 80 টাকা, তোমার এখন 80 টাকার উপরে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে, মানে কি তোমার আগে দেওয়া লাগতো কত 100 টাকার উপরে, ঠিক আছে। এখন অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, এগুলা কিন্তু কি 100 টাকার মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। তুমি তাদেরকে লভ্যাংশ দিলেও তোমার কি কোনো ধরনের কাট হবে না, তোমার এই 100 টাকার উপরেই কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। কিন্তু তুমি যদি বন্ড হোল্ডারদের উপরে ইনভেস্ট করো, তাহলে কি তুমি যে সুদ দিছো সুদের টাকাটা মাইনাস হবে, মানে সুদের টাকার উপরে তোমার ট্যাক্স দিতে হবে না। তারপর কি তোমার যত টাকা থাকবে 80 টাকা, এই 80 টাকার উপরে তুমি কি করবা, ট্যাক্স দিবা। ওকে, সো এই 80 টাকা দিয়ে কি তুমি পরবর্তীতে কি করবা, তাদের লভ্যাংশ দিতে হবে। তাহলে কি হচ্ছে, তোমার যদি আবার লভ্যাংশ দাও 40 টাকা 50 টাকা, তাহলে কি তোমার টাকাটা মানে হয়ে যাচ্ছে, মানে তাদের লভ্যাংশ টাকাটা মাইনাস করে ওই টাকার উপরে ট্যাক্স দিতে পারবা না তুমি। ওকে,
সো যার কারণে কি অর্থায়ন খরচ সবচেয়ে কম হয়ে থাকে। নিচের আর্থিক সম্পদসমূহের মধ্যে কোনটি কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকির ক্রমধারার তালিকা? কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকি, ঠিক আছে। সো ফার্স্টে দেখি যে বন্ডের ঝুঁকি বেশি, অগ্রাধিকার শেয়ারের ঝুঁকি বেশি, তারপর সাধারণ শেয়ারের ঝুঁকি। বন্ডের ঝুঁকি কেন বেশি? কারণ তোমাকে বেশি পরিমাণ কি দিতে হচ্ছে, মানে তোমাকে সুদটা পরিশোধ করতেই হবে। আর ঝুঁকি কেন বললাম? বিকজ সামহাউ যদি তুমি তাদের অর্থ পরিশোধ করতে না পারো, তোমার সম্পত্তি যা আছে সব বিক্রি করে হলো তাদেরকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে কি অগ্রাধিকার শেয়ারদের দিতে হবে, না দেওয়াও লাগতে পারে। আর সাধারণ শেয়ারকে তোমার মন চাইলে দিবা, না চাইলে নাই, তারা হচ্ছে খুবই অবহেলিত, ঠিক আছে। আমার প্রফিট হইলে খুব বেশি কি লাভবান হয়ে থাকে। ওকে।